সবাইকে শুভ সন্ধ্যা। করোনার দিনগুলোতে সাহিত্য আজ ষষ্ঠ পর্ব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক, বিশিষ্ট লেখক এবং সময়ের গুরুত্বপূর্ণ চিন্তাবিদ হিসেবে পরিচিত মোহাম্মদ আজম। স্যার, আপনাকে বইয়ের সাহিত্য সংসদে স্বাগতম। একটু বিলম্বিত স্বাগতম জানাতে হবে আর কি, এটা একটু জি বলে স্যার। দেওয়া ভালো। জি স্যার, আমাদের এই লাইভটা শুরু হওয়ার কথা ছিল রাত 9টার দিকে, কিন্তু ইন্টারনেট প্লাস বিভিন্ন ধরনের যান্ত্রিক জটিলতার কারণে আমরা লাইভটা শুরু করতে পারিনি। আমাদের যে অনুষ্ঠানটা সঞ্চালনা করার কথা ছিল সে এখনো সংযুক্তি হতে পারেনি আমাদের সাথে, সেই জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে। আশা করি আপনারা সবাই আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আজম স্যার। তো স্যার, শুরুতে আমি আপনার পরিচয়টা আবার একটু যদি প্রথাগতভাবে দেই, তাহলে শুরুতে আপনার কয়েকটা বইয়ের নাম আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি। স্যারের লেখা বই হুমায়ুন আহমেদ, পাঠ পদ্ধতি ও তাৎপর্য, কবি ও কবিতার সন্ধানে, বাংলা ও প্রমিত বাংলা সমাচার, বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ প্রভৃতি স্যারের লেখা বই। তো স্যার, আমরা অনুষ্ঠানের নাম দিয়েছি যে করোনার দিনগুলোতে সাহিত্য। তো শুরুতে আসলে আমাদের এই যে মহামারীর একটা অস্থির সময় যাচ্ছে এখন সব দিক দিয়ে, আমরা এই পরিস্থিতিতে আপনার আজকে প্রায় 6-7 মাস হতে চললো, আপনার সময়টা কিভাবে যাচ্ছে বা কিভাবে আপনার এই অস্থির সময়টা আপনি পার করছেন? শুরুতে আমরা সেই বিষয়টা জানতে চাচ্ছি আপনার কাছে। আচ্ছা, এখন তো আচ্ছা, শুরুতে আমি একটা কথা বলি, ওই যে লিংকটা একটু চ্যাট বক্সে যদি দিয়ে দাও তাহলে হ্যাঁ আমি হ্যাঁ, জি স্যার, আমি পেয়েছি। দিয়ে দিচ্ছি। কারণ কেউ কেউ বিলম্বের কারণে আমাকে নক করেছে যে প্রোগ্রামটা আদৌ হচ্ছে কিনা বা বলে তারা পাচ্ছে কিনা। তো করোনার যে ভয়াবহতা কিংবা করোনার দিনগুলোতে আমাদের যে এক ধরনের অস্থিরতা ছিল, সেই সময় বোধহয় আমরা কাটিয়ে উঠেছি। যদিও করোনা কাটে নাই, কিন্তু একটা পরিস্থিতির সঙ্গে তো মানুষ আসলে অভ্যস্ত হয়ে যায়, এমনকি ঝুঁকির মধ্যেও অভ্যস্ত হয়ে যায়। মানে ঝুঁকিটা যে আছে এটা মানসিকভাবে বুঝতে বুঝতেও একটা সময় যায়। ওই সময়টা যাওয়ার পর সে আস্তে আস্তে অভ্যস্ত হয়। মানে যে মহাসমুদ্রে যাত্রা করেছে, যে ধরা যাক হিমালয়ে উঠতে যাচ্ছে, সে জানেই যে ওই কাজে কিছু খানিকটা ঝুঁকি আছে। ওই জানে বলেই মানসিকভাবে ওই ঝুঁকির সঙ্গে একীভূত হয়ে সে তার সময়টা পার করে। সো আমি ওইটাই বলছি যে করোনার যে ভয়াবহ ঝুঁকিটা ছিল শুরুর দিকে, সেই ঝুঁকিটা ছিল অনিশ্চয়তার ঝুঁকি। মানে মানুষ আসলে এই সম্পর্কে কিছুই জানতো না, কি করলে কি হবে এই সম্পর্কে গুজবে সারা দুনিয়া ছিল ভরপুর। আর আরেকটা ভিন্ন ব্যাপার তো আমরা জানি যে ছিল, যে এটার মতো এরকম এরকম গ্লোবাল একটা ডিজাস্টার আমরা আসলে কাছাকাছি সময়ে আর খুব একটা দেখিনি। অন্য কোনোভাবে এটার সঙ্গে তুলনা চলে না। গ্লোবাল কথাটা সারা পৃথিবীতে চালু আছে, গ্লোবালাইজড কথাটা চালু আছে। এই গ্লোবাল এবং গ্লোবালাইজড বলতে আসলে কি বোঝায় সেটা বেশিরভাগ সময় আমাদের পক্ষে জানা হয়তো সম্ভব হয় না। কিন্তু আমরা বলবো যে ইয়ের দিক থেকে আমরা বলবো যে এই করোনার দিক থেকে, করোনায় আমরা অলমোস্ট প্রথমবারের মতো গ্লোবালাইজড বলতে কি বোঝায়, গ্লোবাল বলতে কি বোঝায়, এটার একটা সাঁস পেলাম। ফলে ওই যে সারা পৃথিবীর সর্বত্র থেকে আমরা পাচ্ছি হলো শুধু অস্বস্তিকর সংবাদ, শুধু বিভৎস সংবাদ, ওটাও আমাদের ওই করোনা কালীন বিপর্যয়ের একটা বড় কারণ ছিল। আস্তে আস্তে মানুষ অ্যাবিস্ট্রেটেড হয়ে উঠেছে, এর সঙ্গে বাঁচতে শিখেছে, আস্তে আস্তে বেরিয়ে পড়েছে। মানুষ জানে যে করোনা হচ্ছে, এটা বিপর্যয়কর, কিন্তু একই সঙ্গে মানুষ জানে যে এটার সঙ্গে বসবাস করতে হবে। ওই মনে করাটা হয়তো ওই বিপর্যয় থেকে তাকে খানিকটা নিষ্কৃতি দিয়েছে। তো অন্যদের যা অবস্থা, আমারও একই অবস্থা ছিল। আমার অবস্থা নিশ্চয়ই ভিন্ন ছিল না, কিন্তু আমি পেশাগতভাবে আমি এবং আমার স্ত্রী দুজনই শিক্ষক হয়। বাংলাদেশ রাষ্ট্রের সাপেক্ষে কিংবা সারা পৃথিবীতেই একটা র্যাব পেয়েছি
যে শিক্ষকদের এখন কর্মক্ষেত্রে যেতে হয় না, আমরা অনলাইনে ক্লাস নিই, মানে ঘরে থাকার একটা সুবিধা আছে। আর আমি যেহেতু সিনেমা দেখি প্রচুর, সিনেমাতে আমার একটা অ্যাডিকশন আছে, কিংবা পড়াশোনা করতে হয় কিংবা লেখালেখি করতে হয়, ফলে যে সময়টাতে ঘরে ছিলাম সেখানে উদ্বেগের বাইরে সময় কাটানো জনিত সংকট আমার খুব একটা বেশি ছিল না, এটা বলতে পারবো। সায়নকে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছেন স্যার? জি স্যার। তো আমরা জানলাম আপনার করোনার মধ্যে কিভাবে দিন কাটলো। তো যেহেতু আমরা আয়োজনটার নাম দিয়েছি যে করোনার দিনগুলোতে সাহিত্য, তো শুরুতেই আমরা সাহিত্যের দিকে চলে যেতে চাচ্ছি। তো সাহিত্য বললে আসলে অনেক কিছুই চলে আসে, গল্প, উপন্যাস, নাটক, ভ্রমণ কাহিনী। তো আপনার কাছে প্রথমেই যদি আমরা একটু তাত্ত্বিকভাবে জানতে চাই যে সাহিত্যের সংজ্ঞা বা সাহিত্যটা যদি আমরা বুঝতে চাই আপনার কাছে, সাহিত্য আপনি সেটা কিভাবে বুঝাবেন আমাদেরকে? সাহিত্যের বিষয়টা হয়তোবা আচ্ছা, বিশাল সাহিত্য, সমুদ্র। হ্যাঁ। সাহিত্য তো ঠিক আসলে বোঝাবুঝির ব্যাপার অতটা না। একটা কথা আমাদের একটু খেয়াল রাখা দরকার যে আহ, সাহিত্য কথাটির একটা খুবই ম্যাসিভ অর্থ আছে, একটা খুব বিস্তৃত ব্যবহার আছে। সেই ব্যবহারটা হলো প্রায় যে কোনো ধরনের লেখালেখিকে আমরা সাহিত্য বলি। যেমন ধরা যাক ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত লিটারেচার, মেডিসিন সংক্রান্ত লিটারেচার, কৃষি সংক্রান্ত লিটারেচার, এরকম লিটারেচার কথাটির একটা খুবই ব্যাপক ব্যবহার আছে, যেটা আমাদের এই অঞ্চলে একটুখানি কম। কারণ আমাদের এই অঞ্চলে তো আসলে ওই বিচিত্র জ্ঞান নিয়ে চর্চার ধারাটা খুব দুর্বল, এবং সেটার সামাজিক আয়নও খুব দুর্বল। ফলে ভাষার মধ্যে ওই আইডিয়াটা আমাদের এখানে ওইভাবে আসে নাই, যেটা পশ্চিমে বা উন্নত ভাষাগুলোতে খুবই সুলভ। এর বাইরে লিটারেচার এর একটা খুব স্পেসিফিক মিনিং আছে, যেটাকে আমরা সাহিত্য কর্ম, গল্প, উপন্যাস ইত্যাদি বলি। এখন ওই গল্প উপন্যাস সংক্রান্ত ওই আলাপটা যদি আমরা করি বিশেষভাবে, আমরা এখানে অনুমান করতে পারছি যে বুয়েট সাহিত্য সংসদ বলতে এটা নিশ্চয়ই ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত লিটারেচার বা গদ্য এটা বোঝাচ্ছে না। এটা নিশ্চয়ই যাকে আমরা বিশেষ অর্থে সাহিত্য বলে থাকি, সেই সাহিত্যকে বোঝাচ্ছে। তো ওই সাহিত্যর যদি কোনোভাবে আমরা একটা পরিচয়মূলক সংজ্ঞায়ন করতে চাই, তাহলে আমাদের প্রথমে বলতে হবে এটা একটা আর্ট, এটা একটা আর্ট, এবং আর্টের একটা অংশ, আর্টের অনেকগুলো প্রধান শাখা আছে, তার একটা শাখা হলো সাহিত্য। এবং আর্টের মধ্যে সাহিত্য হলো সেটা যেটা ভাষাকে তার উপাদান হিসাবে ব্যবহার করে, এবং যে কোনো আর্টেরই বৈশিষ্ট্য হলো এটার মধ্যে একটা কল্পনা প্রবণতা আছে, এটার মধ্যে বাস্তবকে নতুন ভাবে তৈরি করার একটা ব্যাপার আছে, এটার মধ্যে নতুন একটা পৃথিবী প্রস্তাব করার ব্যাপার আছে, এটার মধ্যে জীবনকে অনুসরণ করে জীবন সম্পর্কে কোনো সার্বিক সিদ্ধান্ত নেয়ার ব্যাপার আছে। আমি এই কথাটা আবার বলছি যে কোনো একটা বিষয়কে আমরা যখন আর্ট বলি, শিল্প বলি, তখন আমরা বুঝবো যে এর মধ্যে একটা কল্পনার ব্যাপার আছে, আমরা বুঝবো যে এর মধ্যে জীবনের একটা সমান্তরাল অন্য এক পৃথিবী, অন্য এক জীবন তৈরির একটা প্রকল্প আছে, জীবনকে অনুসরণ করে কিন্তু জীবন নয়, বাস্তব নয়, এরকম একটা জীবন প্রস্তাব যে কোনো আর্টে করে, এবং ওই প্রস্তাবের মধ্যে সে বিশেষ জীবনের অভিজ্ঞতা ব্যবহার করে, কিন্তু তার লক্ষ্য হলো জীবন সম্পর্কে সামগ্রিকভাবে কোনো একটা তত্ত্ব, কোনো একটা জিজ্ঞাসা, কোনো একটা প্রশ্ন, কোনো একটা উল্লাস, কোনো একটা বেদনা, যাতনা, এগুলো প্রকাশ করে। আমরা সাহিত্যের ক্ষেত্রে তাহলে একই কথা বলতে পারি যে সাহিত্য হলো এমন একটা শিল্প যেটা ভাষাকে এই কাজে ব্যবহার করে। যদি আমরা বিশেষভাবে শিল্পগুলো থেকে অন্য যে প্রধান শিল্পগুলো আছে, আমরা জানি যে ক্লাসিক বা হাই আর্ট বলতে আমরা গোটা পাঁচেক ধারাকে বুঝি সাধারণভাবে। তার মধ্যে প্রথম নাম নেওয়া হয় মিউজিকের, তারপরে সঙ্গীত, তারপরে চিত্রকলা বা পেইন্টিংস, তারপরে সাহিত্য, তারপরে স্থাপত্য, এবং তারপরে স্কাল্পচার বা ভাস্কর্য। এই যে প্রধান ক্লাসিক পাঁচটা আর্ট আছে, এখন আমরা এটার সঙ্গে
সিনেমাকে যুক্ত করতে পারি। এটা প্রায় গত 100 বছরের চর্চার ফলে অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। আগে 5টা ছিল, এখন আমরা অনায়াসে 6টা বলতে পারি। এই যে প্রধান আর্ট গুলো, আমাদের পৃথিবীতে চর্চিত প্রধান আর্ট, এর বাইরে অসংখ্য আর্ট আছে, কিন্তু এগুলো সাধারণভাবে হাই আর্ট বা ক্লাসিক আর্ট হিসেবে পরিচিত। আমি এর সঙ্গে সিনেমা যোগ করলাম। সিনেমা সাধারণত যোগ করা হয় না, কিন্তু আজকাল মনে হয় সিনেমা যোগ করা খুব জরুরি হয়ে পড়েছে। এই প্রত্যেকটার কাজই কিন্তু আমি যেটা বললাম সেটা প্রত্যেকটা এই কাজই করে। কিন্তু লিটারেচারের ক্ষেত্রে আমরা যদি বলি যে লিটারেচার, যেটাকে সাধারণত স্তরের দিক থেকে, ধারার দিক থেকে তৃতীয় পর্যায়ে রাখা হয়, এবং আমি আশা করছি যারা শুনছেন যে এটা বোঝা বা অনুমান করা খুব কঠিন নয় যে কেন এটা তৃতীয় পর্যায়ে, কেন এটা 1 নম্বরে নয়। এর কারণ হলো যে এটা তার উপাদান হিসাবে ব্যবহার করে আমরা মুখে যে ভাষা ব্যবহার করি সেই ভাষা, কথোপকথনের ভাষা, এবং সেই ভাষার একটা সীমা আছে। একটা ভাষা তার বাউন্ডারি ছাড়িয়ে এর বাইরে যেতে পারে না, এই সীমা আছে। আমরা আন্দাজ করি যে এই সীমাটা হয়তো মিউজিকের অতটা নয়, মিউজিক অনেক বেশি ইউনিভার্সাল। ঠিক আগে যে অর্থে ইউনিভার্সাল ভাবা হতো, আজকাল অতটা ইউনিভার্সাল ভাবা হয় না, কিন্তু আমরা আন্দাজ করতে পারি যে মিউজিকের একটা অপেক্ষাকৃত তুলনামূলক একটা ইউনিভার্সাল পরিসর আছে। ঠিক তেমনি পেইন্টিংস, যেখানে রেখা এবং রংকে ব্যবহার করা হয়, সেটারও একটা ইউনিভার্সাল বোধগম্যতার সম্ভাবনা অনেক বেশি তুলনায়, সাহিত্যের তুলনায়। তাহলে সাহিত্য ভাষাকে ব্যবহার করে, এটাকে আমরা ওই ধারার দিক থেকে তৃতীয় পর্যায়ে রাখবো। কিন্তু সাহিত্যের একটা তুরীয় সুবিধা আছে, সাহিত্যের একটা দুর্দান্ত সুবিধা আছে, এটা আবার অন্য কোনো শিল্প মাধ্যমের নাই। সেটা হলো এই যে সাহিত্যে আমরা ভাষা ব্যবহার করি, সাহিত্যে আমরা ভাষা ব্যবহার করি, এবং এই ভাষা হলো সেই ভাষা যেটা সমস্ত মানুষের, অন্তত ওই ভাষাভাষী মানুষের এজমালি সম্পত্তি। হ্যাঁ, ভাষার সঙ্গে আমাদের যে পরিচয়, ভাষার সঙ্গে আমাদের যে জন্মের পর থেকে আনকনসাস পরিচয় এবং পরে কনসাস পরিচয়, এই দুই পরিচয় এত নিবিড়, এবং ভাষা ব্যবহারের ক্ষেত্রে আমি প্রত্যেক মানুষ, মানব সমাজের অংশ হিসেবে আমি এতটাই অভিজ্ঞ, এতটাই প্রাত্যহিক ব্যাপার এটা আমার, যে লিটারেচারে যখন ওই ভাষা ব্যবহৃত হয় তখন ওটা আমার অনেক বেশি, আমরা বলবো যে আপন, পরিচিত এরকম মনে হয়, আমরা অ্যাট হোম বোধ করি। আমি পরে হয়তো সুযোগ পেলে বলবো যে এই যে অ্যাট হোম বোধ করা, এটা আবার লিটারেচার পড়ার বা সাহিত্য পড়ার সবচেয়ে বড় সমস্যা বটে, কিন্তু সেটা ভিন্ন প্রসঙ্গ। তাহলে ওই লিটারেচারে যেহেতু আমাদের দৈনন্দিন ভাষাটাই ব্যবহৃত হয়, আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার মধ্য থেকে ওই ব্যাপারটা আসে, ফলে ওই লিটারেচারের আর্ট হিসাবে একটা দারুণ সুবিধাও আছে। ওই সুবিধাটাও লিটারেচারের ক্ষেত্রে পাওয়া যায়। লিটারেচারের আরেকটা সুবিধা হলো যে লিটারেচারে আমরা যেটাকে ডেইলি লাইফ বলি, আমরা যেটাকে মানুষের জীবন যাপন বলি, এই জীবন যাপনকে যত সূক্ষ্মভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে ধরা যায়, এটা আসলে অন্য কোনো আর্ট ফর্মে ধরা যায় না। আমি এমনকি সিনেমার কথা মাথায় রেখেও এটা বলছি। লিটারেচারের সঙ্গে এই দিক থেকে যদি কোনো একটা শিল্প মাধ্যমের কোনো প্রকার কম্পিটিশন বা প্রতিযোগিতার কথা আমরা ভাবি, তার ইফেক্টিভিটির দিক থেকে, কার্যকরতার দিক থেকে আমরা যদি ভাবি, তাহলে আমরা সিনেমার নামই বলবো। কিন্তু আসলে কবিতা কিংবা সাহিত্যের অপরাপর যে মাধ্যম আছে, সেই মাধ্যমগুলোর সূক্ষ্মতা এখনো আমরা বলবো যে সিনেমা ঠিক সবটা হ্যান্ডেল করতে পারি না, যদি আমি সাবধান করছি যে সিনেমার আর্ট ফর্ম হিসেবে অন্য নানান সুবিধা আছে, সেটা আমাদের মাথায় রাখা দরকার। সো ওই লিটারেচার তাহলে এই আর্টের অংশ হিসাবে এই অসুবিধা এবং এই সুবিধাগুলো ভোগ করে, উপভোগ করে বা ভোগ করে, এবং যারা লিটারেচার চর্চা করে, রচয়িতা হিসাবে কিংবা ভোক্তা হিসাবে, তারাও এই জিনিসগুলো মোকাবেলা করে, এগুলো মুখোমুখি হয়। যদি লিটারেচারের ভিতরের চর্চার কথা বলি আমরা, তাহলে আমরা বলবো যে আমরা তো জানি যে লিটারেচারের প্রধান অনেকগুলো ভাগ আছে, এবং এগুলোর মধ্যে যেমন কিছু মিলও আছে, ঠিক তেমনি প্রচুর ফারাকও আছে। প্রধান শাখাগুলোর নামও আমরা জানি: কবিতা, উপন্যাস, নাটক, গল্প এবং প্রবন্ধ। এই ভাগগুলো আছে, আমরা এগুলো নিয়েও একটু হয়তো সামান্য আলোকপাত করতে পারি। স্যার। জি স্যার, আমরা সাহিত্য সম্পর্কে খুব সুন্দর জানতে পারলাম। মিউজিক, সিনেমা, এগুলো সাহিত্যের মধ্যে একটা বড় একটা ধারা। হ্যাঁ, আর্টের মধ্যে একটা বড় একটা ধারা। তো স্যার, আমরা সাহিত্যের যদি যুগের দিকে আমরা খেয়াল করি, তাহলে আমরা যদি যুগ বিভাগটা করি,
তারা দেখা যায় 19 শতকের দিকে বা 20 শতকের মাঝামাঝি সময়ে আমাদের সাহিত্যের, বাংলা সাহিত্যের খুব আহ, একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। বা যদি আমরা সেটা গ্রাফে আঁকি তাহলে হয়তো দেখা যাবে সেটা একটু বড় ধরনের, হ্যাঁ, পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। তো এই সময়টাকে আমরা কি কলোনিয়াল সাহিত্য বলতে, কলোনিয়াল সাহিত্য বলে থাকেন অনেকে, বা অনেকে বলতে শুনি। তো এই সময়টা সব সাহিত্যই কি কলোনিয়াল সাহিত্য, বা একটা উপনিবেশায়নের একটা প্রভাব রয়েছে, বা এই যে কলোনিয়াল সাহিত্য বলা হয়, তো এই বিষয়ে আপনার মন্তব্য প্লাস সবগুলোকে আমরা বলতে পারবো কিনা বা কিভাবে বলবো, এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, তুমি যে কথাটা বলেছো এটা ঘটেছে আসলে 19 শতকে এবং জি। 20 শতকের অর্ধেক জুড়ে। এবং এটাকে লোকে যে কলোনিয়াল সাহিত্য বলে সেটা কিন্তু বলা খুব মুশকিল। বাংলা অঞ্চলে বা ভারতে কলোনিয়াল সাহিত্য আসলে খুব কম পরিমাণ বলে। এটাকে আফ্রিকার লোকেরা ঠিক যতটা কলোনিয়াল সাহিত্য হিসেবে চেনে, কিংবা দুনিয়ার অন্য নানান জায়গায় সাহিত্য তত্ত্ব সংক্রান্ত চর্চায় কিংবা কালচারাল স্টাডিজে এগুলোর সঙ্গে কলোনিকে যতটা একাকার করে দেখে, আমাদের এই অঞ্চলে কিন্তু আসলে অতটা দেখে না। ধরা যাক যারা বেশি বলে এই সংক্রান্ত, এই সম্পর্কে এইভাবে যারা বেশি বলে, তাদের মধ্যে বাংলাদেশে আমি একজন, যে এইভাবে বেশি বলি। আরো কেউ কেউ বলে, কিন্তু সবাই যে বলে তা না। এই যে বলে না, তার দুটো বড় কারণ আছে। বড় কারণের একটা হলো যে আমরা এন্টার বাংলা সাহিত্যের যে 1000 বছরের ইতিহাস এর কথা বলে থাকি, এই 1000 বছর ইতিহাসের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ, যদি বলি সব অর্থে আমরা যদি একটা খুব আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের কথা বলি, আমরা যদি রচনার পরিমাপের কথা বলি, আমরা যদি বড় মাপের সাহিত্যিকের কথা বলি, সব অর্থেই বাংলা সাহিত্যের ওই 1000 বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমরা বলবো 1960 থেকে 1860 থেকে 1960 পর্যন্ত, এই 100 বছর। এটাকে আমরা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তো এই সময়টা তো আসলে আমরা কলোনির মধ্যে ছিলাম। তাহলে কলোনিয়াল সাহিত্য, এটার মধ্যে তো একটা নেগেটিভ কনোটেশন আছে, এটার মধ্যেও একটা একটু একটু খারাপ ব্যাপার আছে, যে কলোনি, আমরা কলোনাইজড ছিলাম, উপনিবেশিত ছিলাম, আমরা অপরের দ্বারা শাসিত ছিলাম, আমরা স্বাধীন ছিলাম না, আমরা নিজের ইচ্ছা মতো জীবন যাপন করতে পারতাম না। মানে স্বাধীনতার কথাটির সঙ্গে যে অসংখ্য ধরনের কনোটেশন আছে, আমরা জানি জাতীয়তাবাদী আন্দোলনের ফলে ওই কনোটেশন গুলো স্বাধীনতা শব্দটার সঙ্গে যুক্ত হয়েছে। আবার ওইদিকে কলোনি, এটা হলো পরাধীন। তার মানে আমরা স্বাধীনতার একটা ইতিবাচক কনোটেশনের সাপেক্ষে যখন ওই কলোনিকে দেখি, তখন সেটা তো একটা নেতিবাচক ব্যাপার। কিন্তু আবার ওই নেতিবাচক সময়ের মধ্যেই আমাদের যে জনগোষ্ঠী বাংলা ভাষী, প্রায় 25 কোটি বা তারও বেশি জনগোষ্ঠী, তার সাহিত্যকর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হয়েছে। ফলে এর মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব কিংবা বিরোধের অবকাশ আছে। ঠিক এই কারণেই আসলে এটাকে পুরোপুরি কলোনিয়াল সাহিত্য সবাই যে বলে তা নয়। আরেকটা কারণে কলোনিয়াল সাহিত্য কথাটি আমাদের এখানে খুব বেশি চালু হয় নাই। সে চালু না হওয়ার কারণটা হলো যে আমাদের এখানে ইউরোপীয় কলোনির যে ধরনটা ছিল, এটা আফ্রিকার মতো ছিল। মানে ব্যাপারটা হলো, আফ্রিকায় যেমন একটা ভাষাকে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে দিয়ে একটা জনগোষ্ঠীকে সম্পূর্ণরূপে প্রায় ধ্বংস করে ফেলে, হয়তো কনভার্ট করে ফেলেছে খ্রিস্টানিটিতে, হয়তো ভাষার ক্ষেত্রে কনভার্ট করে ফেললো ফরাসিতে। অনেকগুলো, আফ্রিকার তো বহু দেশের ভাষা ইংরেজি এবং ফরাসি। ঠিক ওই ধরনের ব্যাপার বাংলা অঞ্চলে ঘটেনি বা ভারতীয় অঞ্চলে ঘটেনি। কলোনির তো আরেকটা খুবই কোয়ার্সিভ রূপ আমরা তো জানি যে আমেরিকায় ঘটেছে এবং অস্ট্রেলিয়ায় ঘটেছে, সেটা তো আমরা জানি। ওই রূপটা তো নয়, এমনকি আফ্রিকার মতো ব্যাপারও আমাদের এখানে ঘটেনি, বা ল্যাটিন আমেরিকার মতো ব্যাপারও ঘটেনি। তার মানে কিন্তু আবার এই নয় যে আমাদের এখানে কলোনি দুর্বল ছিল কিংবা কলোনি আমাদের পিঠ চাপড়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি, সেটাও কিন্তু নয়। নানান ধরনের বাস্তবতার কারণে, সময়ের একটু এদিক সেদিক হওয়ার কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কলোনিয়াল শাসনের ধরনটা ছিল ভিন্ন ভিন্ন। লাতিন আমেরিকায় একরকম, আফ্রিকায় আরেক রকম, এবং ভারতীয় উপমহাদেশে আরেক রকম। এটা আমাদের মনে রাখতে হবে যে বাংলা অঞ্চল ছিল পৃথিবীর সবচেয়ে সাডন অ্যান্ড সবচেয়ে ডিপ রুটেড কলোনাইজড অঞ্চল। এই কথাটা আমার কথা নয়, এটা ধরা যাক অ্যামাং মেনি আদার্স, এটা এডওয়ার্ড সাইড কিংবা আশিস নন্দীর মতো
পণ্ডিতরা এটা লিখেছেন, বলেছেন, এবং না বলার কোনো কারণ নেই। এটা ছিল সবচেয়ে দীর্ঘমেয়াদী, 190 বছর ধরে এখানে কলোনিয়াল শাসন প্রায় একই মেজাজে ছিল। এটাও কিন্তু দুনিয়ার কোথাও খুব একটা দেখা যায় না যে একইভাবে ক্রমশ ভিন্ন ভিন্ন পদ্ধতিগত পরিবর্তন ঘটেছে, কিন্তু কলোনিয়াল শাসন ছিল। কিন্তু ওই যে পয়েন্টটা বলছিলাম, আমরা কথা বলছিলাম কি নিয়ে, যে আমাদের এখানে কলোনিয়াল সাহিত্য কথাটা আসলে যতটা বলার কথা ততটা বলা হয় না। তার একটা কারণ আমি বলেছি যে এটা খুব ভালো মানের সাহিত্য সারা পৃথিবীর কনটেক্সটে, এবং আরেকটা কারণের কথা বলছি যে আমাদের এখানে কলোনির ধরন ছিল, চরিত্র ছিল একটু আলাদা। সেই আলাদা কলোনির বৈশিষ্ট্যটা, প্রধান বৈশিষ্ট্যটা কি ছিল, যে এখানে স্থানীয় লোকদের মধ্যে নানান কারণে, অনেকগুলো কারণ আছে, আমি সেদিকে যাচ্ছি না এখন, অনেকগুলো কারণে কলোনির শাসনের সঙ্গে নিজেদেরকে কম্পিটেবল, এক ধরনের সামঞ্জস্য কিংবা একাত্ম বোধ করার মতো একটা জনগোষ্ঠী খুব দারুণভাবে তৈরি হয়ে গিয়েছে। তার নানা ঐতিহাসিক কারণ আছে, পুরনো ব্যবসায়িক কারণ আছে, হিন্দু মুসলমান সংঘাতগত কারণ আছে, পুরনো শাসনগত ইতিহাসের কারণ আছে, তারপরে হলো ব্যবসায়িক কারণ আছে, জমিদারি প্রথা নামে সারা পৃথিবীতে সেকেন্ড নাম, অদ্বিতীয় যে প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড এই অঞ্চলে ইংরেজরা চালু করেছিল ওই বিশেষ সময়ের প্রেক্ষাপটে, বিশেষ অবস্থার প্রেক্ষাপটে, সেটার বাস্তবতা আছে। কিন্তু এই অসংখ্য কারণের যে কারণেই হোক না কেন, এখানে কলকাতায় আমরা একটা দারুণ শ্রেণী পেয়েছি, যে শ্রেণীটা কলোনিকে নিজেদের জন্য ভালো মনে করত। এই মনে করার মধ্য দিয়ে আসলে আমাদের 19 শতকের আধুনিকতা, রেনেসা, 19-20 শতকের যে সাহিত্য সংস্কৃতি, যে পশ্চিমায়ন, যে শিক্ষা, এই ব্যাপারগুলো ঘটেছে। এই ব্যাপারগুলো ঘটেছে বলেই ইউরোপীয় কলোনিয়াল শাসনের যে প্রচন্ডতা ছিল, যে কোয়ার্শন ছিল, আসলে এখানেও ছিল। এখানে কৃষক সমাজ দারুণভাবে আক্রান্ত হয়েছে, আদিবাসীরা আক্রান্ত হয়েছে, নিম্ন শ্রেণীর মানুষ আক্রান্ত হয়েছে, ইনফ্যাক্ট 90% লোক ভীষণভাবে আক্রান্ত হয়েছে। কিন্তু আমরা যাদের সাহিত্য পড়ি, যারা সাহিত্য পড়েছে, যারা শিক্ষিত, যারা পশ্চিমায়িত, যারা আধুনিকায়িত, যারা তথাকথিত পুনর্জাগরণের সুবিধাভোগী, এই অংশটা ছিল তো প্রতাপশালী। ওদেরই সাহিত্য তো আমরা পড়ি, ফলে ওদের সাহিত্যের মধ্যে ওই কলোনির কোয়ার্শনের চিহ্ন অপেক্ষাকৃত কম। তাহলে এই দুই কারণে, একটা হলো যে এই সাহিত্য সত্যি সত্যি উঁচু মাপের, কিভাবে সে সাহিত্য তৈরি হলো কলোনির মধ্যে সেটা আলোচনা নিশ্চয়ই সম্ভব, সেটা আলোচনা হয়েছে এবং আরো সম্ভব, আমরা আজকে হয়তো কিছু করতে পারি। কিন্তু একটা কারণ হলো সেই সাহিত্য অতি উন্নত মানের সাহিত্য, এবং আরেকটা কারণ হলো যে যারা এই সাহিত্য রচনা করেছেন তারা একদম ডিরেক্টলি কলোনির প্রোডাকশন। এই দুই কারণে আমরা এই সাহিত্যকে সাধারণত কলোনিয়াল সাহিত্য বলি না, কিন্তু বলার 100টা কারণ আছে। আজকাল ধরা যাক গত 30-40 বছর ধরে আমাদের এই অঞ্চলে এই সময়টাকে কলোনির বাস্তবতা দিয়ে বিচার করার প্রবণতা খানিকটা বেড়েছে, এবং আজকাল আমরা কেউ কেউ এই সময়টাকে অন্য যে কোনো বৈশিষ্ট্যের জন্য, অনেক বৈশিষ্ট্য আছে, মডার্নাইজেশন ঘটেছিল, ওয়েস্টার্নাইজেশন ঘটেছিল, রেনেসা বলেও কিছু হয়তো ঘটে থাকতে পারে, মানুষের নানান ধরনের উন্নতি হয়েছিল, অনেক কিছু হয়েছিল, কিন্তু এই সবকিছুর ঊর্ধ্বে বড় বাস্তবতাটা ছিল কলোনি। হ্যাঁ, এই যে একটা আমরা বলবো মেথোডোলজিক্যাল ব্যাপার, এই যে একটা এপিস্টেমোলজিক্যাল ব্যাপার, এটা কিন্তু একটা জ্ঞানতাত্ত্বিক ব্যাপার, যে আমি একটা সময়কে, একটা দীর্ঘ সময়কে, যেটা আমাদেরকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করেছে, মডিফাইড করেছে, আমরা আজকের যে আমরা, সেই আমরা একটা উৎস মোটামুটি দীর্ঘ সময়ের জন্য নির্দেশ করে দিয়েছে। এই পুরো ব্যাপারটাকে ভালোভাবে দেখা দরকার, এবং তার জন্য আমরা বলবো যে নতুন এপিস্টেমোলজি এবং মেথোডোলজি এটা আমাদের হাতে এখন আছে। আমরা এখন কলোনি দিয়ে ব্যাপারটাকে আরো অনেক ভালোভাবে ব্যাখ্যা করতে পারি। কথা হলো যে ওই যে এত গুরুত্বপূর্ণ সাহিত্য, যেখানে আমাদের প্রধান সাহিত্যিকদের প্রায় অনেকেই পড়েন, বেশিরভাগই পড়েন আসলে আমাদের প্রধান সাহিত্যিকরা, আমরা যদি মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করি, এবং তারপরে রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্র, এবং তারপরে আমাদের প্রধান কথা সাহিত্যিক 3-4-5 জন এবং 6 জন, ধরে 6-7 জন, এমনকি আমাদের এখানকার ওয়ালিউল্লাহ সমেত, তারাও তো কলোনির সময়ে বড় হয়েছেন, এবং আমাদের যে প্রধান কবিরা, 30-এর কবিরা এবং তার আগে কবিরা, এরা তো সবাই কলোনির। ফলে এটাকে কলোনিয়াল সাহিত্য হিসেবে বলতে আমাদের বাধে। কিন্তু আমার ধারণা, যদি আমরা সিস্টেম্যাটিক্যালি এটাকে একটা কলোনিয়াল পরিবেশের মধ্যে তৈরি হওয়া সাহিত্য হিসেবে পড়ি, তাহলে আমাদের জন্য সাহিত্য পাঠের দিক থেকে, সাহিত্য ভোগের দিক থেকে
এবং বর্তমানের সঙ্গে ওই সময়টার যে লিঙ্ক, হ্যাঁ, যে লিঙ্কটার উপর আমাদের বর্তমান সংস্কৃতি, রাজনীতি, ধর্মের সঙ্গে আমাদের সম্পর্ক, সমাজের সঙ্গে আমাদের সম্পর্ক, স্টেজের সঙ্গে আমাদের সম্পর্ক, জনগোষ্ঠীর অপেক্ষাকৃত অ্যাডভান্সড ছোট অংশের সঙ্গে বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক, এই সবগুলো ব্যাপারের জন্যই আসলে আমাদের খুবই উপকার হবে। এবং এই জন্য ওই কলোনাইজড সাহিত্য, এই কথাটা আমরা যতটা বলি, আমি মনে করি আমাদের তার চেয়েও অনেক বেশি বলা উচিত। এটা মোটেই এককভাবে নিন্দার্থে কোনো বিশেষণ হিসেবে নয়, এটা বরং বৈশিষ্ট্য ব্যাপক অর্থে আমাদের বলা উচিত। স্যার। জি স্যার, তো আমার এরপরের প্রশ্নটা ছিল যে আপনি এর মধ্যে কিছু এই টপিকটা নিয়ে এসেছেন, যে প্রশ্নটা ছিল যে বাংলা সাহিত্যের কথা বলতে গেলে সবার মানে প্রথম সারিতে যারা আসবেন তাদের মধ্যে এই যে আপনি অলরেডি উল্লেখ করেছেন মাইকেল মধুসূদন দত্ত বা রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমরা এটি জানতে চাচ্ছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার মধ্যে এই কলোনিয়াল প্রভাবটা কিরকম ছিল, বা উনি কি কলোনিয়াল প্রভাবের বাইরে লিখেছেন কিনা। আপনি যদিও একটু করে বলেছেন, তাও আরেকটু যদি বলতেন আর কি, যে রবীন্দ্রনাথের বিষয়টা শুধু। আচ্ছা, আমি এই ব্যাপারটাকে এইভাবে ব্যাখ্যা করি যে সাহিত্যকে আমরা যেভাবে বাংলা সাহিত্য, মানে বাংলা ভাষার সাহিত্য কিংবা ইংরেজি ভাষার সাহিত্য, এইভাবে আমরা যেভাবে দেখি, এই দেখার মধ্যে কিন্তু একটা পদ্ধতিগত সংকট আছে। এই ব্যাপারটা আমাদের সাহিত্যের আলোচনায় খুব কমই উত্থাপিত হয়, এবং সেই উত্থাপিত না হওয়াটা সমস্ত পৃথিবীর সর্বকালের সাহিত্যের একটা গুরুতর সংকট। আমি এই আইডিয়াটা প্রথম পেয়েছি মিখাইল বাখতিনের কাছ থেকে। বাখতিন ভাষা সংক্রান্ত, সাহিত্য সংক্রান্ত, সাহিত্য তত্ত্ব সংক্রান্ত এবং নন্দন তত্ত্ব সংক্রান্ত, ইনফ্যাক্ট হ্যাঁ, এমনকি রাজনীতি এগুলো সহ এই সংক্রান্ত একটা দুর্দান্ত অ্যান্টিথিসিস উপস্থাপন করেছেন তার ডিসকোর্স ইন দি নভেল নামের বিখ্যাত প্রবন্ধে। এখানে তিনি ভাষা সংক্রান্ত আলাপ করেছেন। তিনি বলছেন যে গত 2500-3000 বছর ধরে আমরা যত রকম তত্ত্ব করেছি, আমরা যত রকম বড় লোকগিরি করেছি, আমরা যত রকম হেডন দেখিয়েছি, হ্যাঁ, যে কোনো ব্যাপারেই আসলে প্রায় যে কোনোটাতেই একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সেটা হলো এই যে আমরা বিপুল পরিমাণ জনতাকে, যাদের সংখ্যা আসলে 90 ভাগের বেশি, আমি খুব সাবধানতার সঙ্গে বলার জন্য 90 ভাগের বেশি বলছি, আসলে এই সংখ্যা আরো বেশি, অন্তত প্রান্তীয় অঞ্চলগুলোতে। ইউরোপ আমেরিকায় আর একটু কম, কিন্তু আমাদের মতো দেশগুলোতে এটার পরিমাণ আসলে এর চেয়েও বেশি। এই 90 ভাগ মানুষের আশা, আকাঙ্ক্ষা, বাস্তবতা, প্রকাশ, ভঙ্গি, এই ব্যাপারগুলোকে ধূলিসাৎ করে মারিয়ে দিয়ে ওই 10 ভাগ কিংবা তার চেয়েও কম পরিমাণ মানুষের ব্যাপারটাকে আমরা আসলে তত্ত্ব, রাজনীতি, নন্দন তত্ত্ব, শুদ্ধ ভাষা এসবের নামে উপস্থাপন করেছে। তো বাখতিনের এই কথাটা আমার কাছে অত্যন্ত রিভিলিং ছিল। হ্যাঁ, আমি কথাটা এই জন্য তুললাম, এই যে আমরা বাংলা সাহিত্য বলছি, কিংবা আমরা হয়তো বলি যে রবীন্দ্রনাথ বাঙালির কবি, এই কথাগুলো কিন্তু মেথোডোলজিক্যালি সাংঘাতিক রকম ফ্লড, ত্রুটিপূর্ণ। বাঙালির মধ্যে 80% লোক রবীন্দ্রনাথের কোনো কবিতা জীবনও পড়েনি, পাঠ্যপুস্তকের বাইরে আসলে একটাও না, পাঠ্যপুস্তকে যেগুলো পড়েছে এগুলো ভুলে গেছে সব। সুতরাং এই যে আমরা একেবারেই আমাদের কথা বলার সুবিধার্থে এরকম কথা বলাই রেওয়াজ বলে, এটাই রেটরিক্যাল ডিভাইস বলে আমরা কথাগুলো এইভাবে বলি, আসলে কিন্তু এইভাবে বলার মধ্যে গুরুতর সংকট আছে। যেমন ইংরেজি সাহিত্য, ইংরেজি সাহিত্য বলতে কি বোঝায়? পৃথিবীতে প্রথম শ্রেণীর ইংরেজি সাহিত্যের ধারাই আছে 5-7টা। ইংরেজি সাহিত্যের বহু প্রান্তীয় অঞ্চল আছে, যে প্রান্তীয় অঞ্চলের মানুষের যে আকাঙ্ক্ষা, যে প্রকাশ, যে অভিব্যক্তি তার সাহিত্যে, তার দৈনন্দিন কথাবার্তায়, তার ইডিয়মে প্রকাশ পাচ্ছে, এটার সঙ্গে যে কসমোপলিটন আমেরিকা কিংবা ইংল্যান্ড, এটার সঙ্গে আদতে দূরতম সম্পর্ক নাই। কিন্তু ওই যে ইংরেজি সাহিত্য কথাটা বলছি, তার মধ্যে কিন্তু ওই বিপুল পরিমাণ বৈচিত্র্য, বিপুল পরিমাণ মানুষ চাপা পড়ে যাচ্ছে। ঠিক তেমনি আমরা যখন বাংলা ভাষার নামে একটা কথা বলি, আমরা যখন বাংলা সাহিত্যের নামে একটা কথা বলি, আমরা যখন রবীন্দ্রনাথের নামে একটা কথা বলি, তখন কিন্তু এই গুরুতর সংকটটা ঘটে। অনেক সময় ভাষার মধ্যে আমরা জেনারেলাইজেশনটা এড়াতে পারি না। দ্যাটস এ ক্রাইসিস অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ।
ওটা আবার ল্যাঙ্গুয়েজ থিওরিতে ধরা যাক হ্যাগেল থেকে দারুণভাবে ব্যাখ্যা করা যাবে, কিংবা আরো পরের অনেক তাত্ত্বিক এই ব্যাপারগুলো ব্যাখ্যা করেছেন যে কিভাবে সাহিত্যের ভাষার মধ্যে জেনারেলাইজেশনটা ঘটে। আমরা কখনো কখনো এড়াতে পারি না সেটা, কিন্তু এড়াতে না পারা এক জিনিস, আর হরে দরে কোনো প্রকার বিবেচনা না করে একটা ব্যাপারকে সাধারণভাবে আউলাইয়া গুলাইয়া উপস্থাপন করা সম্পূর্ণ ভিন্ন জিনিস। তার মানে এই যে আমরা বাঙালি বলছি, বাংলা বলছি, 19 শতক বলছি, বাংলা ভাষী বলছি, এই ব্যাপারগুলোর সাপেক্ষে আমরা আসলে রবীন্দ্রনাথকে ব্যাখ্যা করতে পারবো না। আমি অনেকক্ষণ ধরে যে কথাটা বলছিলাম সেটা হলো এই, রবীন্দ্রনাথকে আমরা ব্যাখ্যা করতে পারবো একটা কলোনিয়াল পিরিয়ডে, একটা ঘোরতর কলোনিয়াল পিরিয়ডে মধুসূদন, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্রের মতো এরকম বড় প্রতিভা, যাদেরকে কোনো না কোনো বিচারে এক ধরনের বিশ্বমাপের প্রতিভা বলা যাবে, যদিও রবীন্দ্রনাথ ছাড়া বাকিরা সেই ধরনের স্বীকৃতি পাননি, কিন্তু আমাদের অনেক সাহিত্যিককে একটু শিথিল অর্থে বিশ্বমাপের সাহিত্যিক বলা যাবে, একটু শিথিল অর্থে। দুনিয়ার বড় বড় সাহিত্যিকরা আরো অরিজিনাল জীবন তত্ত্ব প্রস্তাব করেন, যেটা আমাদের বড় সাহিত্যিকদের মধ্যেও কখনো কখনো কম। সেটা একটা কলোনিয়াল সংকট, সেটা সম্পর্কে হয়তো আমি আজকে আলাপ করবো না। কিন্তু ওই যে রবীন্দ্রনাথ বলছি, রবীন্দ্রনাথকে কিংবা অন্য সাহিত্যিকদের ব্যাখ্যা করা যাবে যদি আমি মাথায় রাখি যে আমার আলাপটা এন্টার বাংলা ভাষীদেরকে নিয়ে নয়, আমার আলাপটার একটা শ্রেণীগত ভিত্তি আছে, আমার আলাপটার একটা শহর না গ্রাম এইগত ভিত্তি আছে, আমার আলাপটার একটা কাস্টের ভিত্তি আছে, আমার আলাপটার একটা শিক্ষাগত কিংবা যে ভাষা কিংবা যে শিক্ষার বিষয়াশয়ের মধ্য দিয়ে জেনারেশনের পর জেনারেশন একটা জনগোষ্ঠী গেছে 19 শতকে, তার একটা ভিত্তি আছে। এই ভিত্তিগুলো যদি আমি ডিফাইন করতে থাকি, তাহলে আমি কিন্তু রবীন্দ্রনাথকে খুব সহজেই ব্যাখ্যা করতে পারবো। এই কথা আমি বিভিন্ন জায়গায় অনেকবার বলেছি এবং লিখেছি, তারপর আরেকবার বলা যেতে পারে। সাধারণভাবে 19 শতকের প্রথমার্ধ কিংবা এমনকি 1860-70 সাল পর্যন্ত, আমি এখন যেটা বলছি এই টেকনোলজিটা আমি ধার করেছি পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে। পার্থ চট্টোপাধ্যায় আমাদের আধুনিকতা বলে একটা ব্যাপার প্রস্তাব করেন, যেটা কলোনির মধ্যে তার যাবতীয় সীমাবদ্ধতা সমেতই কাজ করেছে। একই ধরনের প্রস্তাব সাবঅর্ডানদের অন্য অনেকেও বা আরো অনেকেও আজকাল প্রস্তাব করছেন। দিবেশ চক্রবর্তীর লেখালেখিতেও এই ধরনের ধারণা আছে যে আধুনিকতার কোনো পশ্চিমা স্ট্যান্ডার্ড দরকার নাই, কিন্তু আমরা আমাদের মতোই এক ধরনের আধুনিকতার মধ্য দিয়ে গিয়েছি, লিমিটেড, কলোনাইজড এবং খুবই বিপুল পরিমাণ জনগোষ্ঠীর সঙ্গে খুবই বিচ্ছিন্ন। All these things are basic features of this modernization, but a certain type of modernization happened. তো যদি সেটা হয়, ওই ধরনের একটা মডার্নাইজেশনের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় বলছেন যে আমাদের 19 শতকের একটা বড় অংশ, ধরা যাক 1870 বা 60 পর্যন্ত, আমরা বলবো যে এটা তিনি বলছেন যে এটা হলো আধুনিকতার একটা পর্ব, এটা হলো লিবারেল আধুনিকতা। এই লিবারেল আধুনিকতার কালে ইউরোপীয় যে লিবারেল ডিসকোর্স, তার চর্চা কলকাতায় ছোট্ট পরিসরে কিন্তু খুব প্রতাপের সঙ্গে হয়েছে বলে আমরা লক্ষ্য করছি, যার প্রমাণ আমরা রামমোহন রায়ের মধ্যে দেখব, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে দেখব, আমরা তত্ত্ববোধিনী এবং অক্ষয় কুমার দত্তের চর্চার মধ্যে দেখব, এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যিক প্রতিফলন আমরা দেখব মাইকেল মধুসূদন দত্তের মধ্যে। তাহলে এটা আমরা আসলে খুব চমৎকার ভাবে ব্যাখ্যা করতে পারি। আমরা যদি পুরো বাঙালি এই ধরনের একটা গাল ভরা কথাকে যদি বেশি প্রশ্রয় না দেই, আমরা যদি ওই যে কথা বলি শাশ্বত বাঙালি, হাজার বছরের বাঙালি, এগুলো বোগাস নিম্ন শ্রেণীর কথাবার্তা, এই সমস্ত কথাবার্তাকে আমরা যদি পাত্তা না দিই, এগুলোকে আমরা যদি মিথ এবং রেটরিক আকারে বুঝতে শিখি, তাহলে আমাদের পক্ষে ব্যাখ্যা করাটা খুব ইজি হবে। আমরা দেখবো যে একটা জনগোষ্ঠী, যে জনগোষ্ঠী ব্রিটিশ যে কলোনিয়াল শাসন, তার সঙ্গে তার স্থানীয় সহযোগী হিসাবে দারুণভাবে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে, নতুনভাবে বিকশিত হয়েছে, পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হয়েছে, তার অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ছিল, ইউরোপের প্রতি তার ইমান ছিল, ইমান মানে জন্মগতভাবে ইমান ছিল। মুসলমানরা যেমন জন্মগতভাবেই আল্লাহ রাসূলে ইমান রাখে, হিন্দুরা যেমন জন্মগতভাবেই তার সংস্কৃতিতে দেবদেবীতে ইমান রাখে, ঠিক তেমনি ওই কলোনিয়াল একটা আর্থসামাজিক বাস্তবতার মধ্যে যারা জন্মেছে,
তাদের পশ্চিমের উপর ঠিক ওই পরিমাণ ঈমান ছিল। এর বাইরে যারা কথাবার্তা বলে তারা আসলে বোগাস কথাবার্তা বলে, তারা আসলে জাতীয়তাবাদী মিথ্যাচার প্রচার করে। ওই ব্যাপারের মধ্যেই যারা জন্মেছে তারা পশ্চিমের সঙ্গে ওই পরিমাণ ইনক্লাইন্ড ছিল। ওরা আসলে পশ্চিমা ভাষায় পড়েছে, সংস্কৃতি পড়েছে, সাহিত্য পড়েছে এবং ওইভাবেই তারা জন্মেছে। এবং পশ্চিমের যে আলোকায়ন পরবর্তী যে ফিলোসফাররা তাদের বই পুস্তক পড়েছে। এটা খেয়াল রাখতে হবে যে আলোকায়নের যে বা লিবারেল ডিসকোর্সের যে ফিলোসফার বা চিন্তক তাদের সঙ্গে এই যে কলোনাইজড হারামজাদাগুলা এখানে কলকাতায় প্রতিপত্তি দেখাতো, এদের সঙ্গে কিন্তু একটা পার্থক্য আছে। এই দুটো যে একেবারে গোড়ার দিক থেকে আলাদা সেটা নয়, কিন্তু ওই যে লিবারেল ডিসকোর্স, তার যে চিন্তা, তার যে মানব মুক্তির প্রকল্প, তার যে ব্যক্তি মুক্তির প্রকল্প, এই প্রকল্পগুলো তো লিবারেল ডিসকোর্সে ছিল। এই ব্যাপারগুলো তো এনলাইটেনমেন্ট ফিলোসফির মধ্যে ছিল। এবং আমাদের কলকাতার এই সক্ষম তরুণীরা তখন এই পর্যায়ে প্রবেশ করেনি। আমাদের কলকাতার এই সক্ষম তরুণরা এই ব্যাপারগুলো তো সত্যি সত্যি তাদের ওই কালচারাল অ্যাম্বিয়েন্সের অংশ হিসেবে ওর মধ্যেই ছিলেন তারা। মাইকেল মধুসূদন দত্তের যে জীবন ইতিহাস আমরা পড়ি, তার যে অ্যাংলিসাইজেশন, হ্যাঁ আমরা পড়ি, এটাকে আমরা রেটরিক্যালি ব্যাখ্যা করি যে তিনি ইংল্যান্ডের প্রতি দীর্ঘশ্বাস ফেলছেন এবং ইংরেজিতে কবিতা লিখছেন। এটা ছিল সবার কালচার, এর মধ্যেই তারা জন্মেছেন, এর মধ্যেই তারা বড় হয়েছেন। কারণ আমাদের খেয়াল রাখতে হবে যে ইংরেজ শাসন শুরু হয়েছিল তার চেয়ে আরো 60, 70, 80 বছর আগে, এবং ইংরেজি শিক্ষারও ইতিহাস আরো আগে। ধরা যাক রামমোহন রাজা ইংরেজি শিখেছে এবং ওই সময় আরো অনেকে ইংরেজি শিখেছে আরো আগে। তাহলে ওই কালচারের মধ্যে যারা জন্মেছে এবং পশ্চিমা ওই লিবারেল ডিসকোর্সের সঙ্গে পরিচিত ছিল, তাদের মধ্যে এক ধরনের লিবারেল অ্যাটিটিউড বিকশিত হয়েছিল, যার সাহিত্যিক চূড়ান্ত রকমের ভালো প্রতিনিধি আমরা বলবো মাইকেল মধুসূদন দত্তকে। ঠিক তেমনি আমরা শতাব্দীর শেষ অংশে এখানে যে জাতীয়তাবাদী আন্দোলন চলছিল, হিন্দু জাতীয়তাবাদী আন্দোলন চলছিল, অনেকে পদ্ধতিগত বোকামির কারণে এটাকে রিগ্রেশন হিসেবে ব্যাখ্যা করে। কিন্তু আজকাল থ্যাঙ্কস গড অ্যান্ড পার্থ চট্টোপাধ্যায় অ্যান্ড মেনি আদার্স, আজকাল আমরা এটা খুব চমৎকার ভাবে ব্যাখ্যা করতে পারি যেটা ওইটা মোটেই রিগ্রেসিভ কোনো ব্যাপার ছিল না। এটা ছিল আসলে ন্যাশনালিজমের কলোনির ভিতরে সম্ভাব্য সর্বশ্রেষ্ঠ রূপ, যার মধ্য দিয়ে পরবর্তীকালে ভারতের জাতীয়তাবাদী আন্দোলন কিন্তু বিকশিত হয়েছে। ওই যে জাতীয়তাবাদী আন্দোলন ওইভাবেই বিকশিত হয়েছে ধর্মকে অবলম্বন করে, তার কিছু ফল আমরা এখনো ভোগ করছি, কুফল যদি বলি সেটা ভোগ করছি। কিন্তু আমরা যে সুফলগুলো নিয়ে ওই সময় বাগাড়ম্বর করি, 19th সেঞ্চুরির এবং আর্লি 20th সেঞ্চুরির যে সুফলগুলো নিয়ে বাগাড়ম্বর করি, ভুললে চলবে না যে ওই সুফলগুলো কিন্তু একই জাতীয়তাবাদী আন্দোলনেরই ফল, যেটার সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি হলেন বঙ্কিমচন্দ্র। এই কথাটা মাথায় রেখে, ওটাও কিন্তু একটা আধুনিকতা অ্যাকর্ডিং টু পার্থ চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র একটা কলোনিয়াল মডার্নিটির শ্রেষ্ঠ প্রোডাকশন বা ন্যাশনালিস্ট মডার্নিটির শ্রেষ্ঠ প্রোডাকশন আমরা যদি এইভাবে ভাগ করি। এই পরিপ্রেক্ষিতে আমরা রবীন্দ্রনাথকে দেখলে আমরা কিন্তু রবীন্দ্রনাথকে সুন্দর ব্যাখ্যা করতে পারবো যে কিভাবে কলকাতার ওই হাইলি অ্যাংলিসাইজড একটা মেট্রোপলিস, যেটা লন্ডনের সঙ্গে সরাসরি সম্পর্কিত, কলকাতার নিকটবর্তী যে কোনো গ্রামের চেয়ে, কলকাতার নিকটবর্তী যে কোনো গ্রামের চেয়ে কালচারালি, সাইকোলজিক্যালি অ্যান্ড আদার ডেইলি নেসেসিটির দিক থেকে কলকাতার এই ভদ্রলোকদের সম্পর্ক লন্ডনের সঙ্গে অনেক বেশি ছিল। এই কথা ভুলে গিয়ে আমরা যারা ওই কালের সাহিত্য সংস্কৃতির কথা বলি, তারা আসলে মিথ্যাচার করি, জানতে অথবা অজান্তে। তাহলে ওই যে রবীন্দ্রনাথ এই একটা খুবই সাকসেসফুল ওরিয়েন্টালিস্ট চর্চা তখন করছে সমস্ত পৃথিবীর লোক কলকাতায় এসে, কিংবা সমস্ত পৃথিবীতে। এটা একটা দারুণ হাব, এটা একটা অ্যাংলিসাইজেশন ঘটেছে ব্যাপকভাবে, ওটার একটা দারুণ হাব। আবার বিপরীতে ন্যাশনালিস্ট মুভমেন্ট হচ্ছে কলকাতায়, সেটাও খুব প্রভাবশালী ভাবে বাস্তব হচ্ছে। এই যে অ্যাটমসফিয়ারটা, একদিকে অ্যাংলিসাইজেশন, একদিকে ওরিয়েন্টালিস্ট চর্চার দুর্দান্ত নানান দিক, এবং আরেকদিকে ন্যাশনালিস্ট মুভমেন্ট। রবীন্দ্রনাথ আসলে কিন্তু এক্স্যাক্টলি এই কালের মানুষ। রবীন্দ্রনাথের মধ্যে আমরা যে ব্যাপকভাবে ভ্যারাইটি প্রচুর দেখি, রবীন্দ্রনাথের মধ্যে আমরা যে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার একটা দুর্দান্ত অভিপ্রকাশ দেখি, এবং রবীন্দ্রনাথের মধ্যে আমরা যে পশ্চিমা লিবারেল ডিসকোর্সের দুর্দান্ত অভিপ্রকাশ দেখি, আমরা এই কালের সাপেক্ষে এটাকে কিন্তু দারুণভাবে
ব্যাখ্যা করতে পারবো। কিন্তু এটা তো খেয়াল রাখতে হবে যে এই সমস্ত ব্যাখ্যা দিয়ে প্রতিভার সবটাকে ব্যাখ্যা করা যায়, হয়তো আরো অনেক কিছু বাকি থাকে, ব্যক্তির নানা টেন্ডেন্সি, তার চারপাশের আরো নানান ধরনের অ্যাসোসিয়েশন, এই ব্যাপারগুলো প্রতিভাকে এত গোপন ভাবে, প্রতিভা কোনো আসমানি জিনিস নয়, প্রতিভা অব্যাখ্যায় কোনো জিনিস নয়, কিন্তু এত বিচিত্র ধরনের অনুষঙ্গ, এত বিচিত্র জটিলতার মধ্যে, পারমুটেশন কম্বিনেশনের মধ্যে একটা ব্যক্তি প্রতিভার মধ্যে কাজ করে যে সেটাকে এক্সহস্টিভলি ব্যাখ্যা করা আসলে আমাদের কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু আমি আবার সাবধান করছি, যেটাকে ব্যাখ্যা করা যাবে এবং কলোনিয়াল ডিসকোর্সের মধ্যে দুর্দান্ত ভাবে ভালোভাবে ব্যাখ্যা করা যাবে। স্যার। জি স্যার, এর মধ্যে আমাদের কমেন্ট বক্সে দুইটা কলোনিয়াল সাহিত্য বিষয়ে দুইটা কমেন্ট এসেছে, তো আমি এর সাথে যেহেতু জায়েদ, সেহেতু কমেন্ট দুটো পড়তে চাচ্ছি। একজন কমেন্ট করেছেন যে জীবনানন্দকে কলোনিয়াল প্রভাব মুক্ত কি বলা যায় এবং জীবনানন্দকে পাঠ করার মতো বাঙালির এলেম অর্জিত হয়েছে কিনা। আচ্ছা, আরেকজন বলেছেন যে বর্তমান বাংলাদেশের সাহিত্যের উপনিবেশায়নের প্রভাব কতটুকু দেখেন, 19-20 শতকের কারণে আমাদের মাথায় যে উপনিবেশায়িত নন্দ দত্ত গেঁথে গেছে সেটা থেকে বের হওয়ার প্রয়োজনীয়তা মনে করেন কিনা। এই দুইটা কমেন্ট আছে। আচ্ছা, একটা প্রশ্নের ব্যাপার আমি বলি যে ওই যে জীবনানন্দকে পড়ার মতো এলেম বাঙালির নাই, এই ধরনের কোন ব্যাপার আমি আসলে, আমি যেভাবে সাহিত্য পড়ি, আমি তো আসলে সাহিত্যের ঠিক সে অর্থে উৎপাদক না, প্রবন্ধকে যদি আমরা সাহিত্যের ক্যাটাগরিতে ধরি তাহলে হয়তো বলা যাবে, বা চিন্তার ক্ষেত্রে খানিকটা। কিন্তু আমরা তো সাহিত্য বলতে সাধারণত আমাদের সমাজে ক্রিয়েটিভ সাহিত্য বলতে আমরা যাকে বলে ইমাজিনেটিভ লিটারেচার, কল্পনা প্রধান বা কল্পনা প্রবণ যে সাহিত্য সেটাকে বোঝায়। সেই অর্থে আমি তো সাহিত্যের নির্মাতা নই, আমি সাহিত্যের বক্তা এবং বিশ্লেষক। তা আমি যে পদ্ধতিতে সাহিত্য বিশ্লেষণ করি সেই পদ্ধতিতে এই ধরনের কথার কোনো জায়গা নাই যে জীবনানন্দকে পড়ার মতো এলেন বাঙালির নেই। আসলে কোন একজন কবি বা লেখক ভবিষ্যতের জন্য লেখেন, এই ধরনের কোনো ব্যাপারই আমি আসলে আমার সাহিত্য তত্ত্বে বা আমার সাহিত্য বিশ্লেষণ পদ্ধতির মধ্যে আমি আসলে ঠাঁই দেই না। তো সেদিক থেকে আমি বলবো যে জীবনানন্দকে খুব দারুণ ভাবে ব্যাখ্যা করা যাবে, জীবনানন্দকে এই ডিসকোর্সে দারুণ ভাবে ব্যাখ্যা করা যাবে, কিন্তু শুধু আমাদের মনে রাখতে হবে যে একটা লেভেলের মধ্যে আমরা সাহিত্যিক তো দূরের কথা, আর্টিস্ট তো দূরের কথা, কোন একজন ব্যক্তিকেও গেঁথে ফেলতে পারবো না, কারণ মানুষ মাত্রই সাইমালটেনিয়াসলি মাল্টি ডাইমেনশনাল জীবনযাপন করে। স্রেফ এই কথাটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমাদের এই যাবতীয় যে সমস্যা, ওটা বলা যাবে কিনা, ওটা বলা যাবে কিনা, হ্যাঁ প্রত্যেকটাই বলা যাবে, কিন্তু আমাদের শুধু খেয়াল রাখতে হবে যে একটাতেই চূড়ান্ত ভাবে সবকিছু এক্সহস্টিভলি ব্যাখ্যাযোগ্য নয়। জীবনানন্দকে কলোনিয়াল ডিসকোর্সে ব্যাখ্যা করা যাবে না কেন? এই যে জীবনানন্দ, ধরা যাক জীবনানন্দ এবং তার কলিগরা, আমি একটা শুধু উদাহরণ দিচ্ছি, আবার বলে রাখি যে জীবনানন্দের ব্যাখ্যা এটাই চূড়ান্ত নয়, আরো অনেক রকম ব্যাখ্যা আছে, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য যে এই যে জীবনানন্দ এবং তার কলিগরা, বিখ্যাত 30-এর কবিরা, আধুনিক কবিরা, এই যে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের সবচেয়ে উত্তুঙ্গ মুহূর্তে 1920-এর দশক, 1930-এর দশক, 1940-এর দশক, এই তো জীবনানন্দের মূল কর্মক্ষেত্র, কর্মের সময়। এই যে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের এই উত্তুঙ্গ মুহূর্তে জীবনানন্দ যে এক বিন্দু এই জাতীয়তাবাদী আন্দোলনে সাড়া দিতে পারলেন না, কিসের লক্ষ্য? সেটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? একজন সাহিত্যিক যদি তার কালের সবচেয়ে অ্যাডভান্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসকোর্স গুলোতে রেসপন্স করে থাকে, আমরা সমস্ত পৃথিবীতে আর্টকে এইভাবেই দেখে থাকি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আবিষ্কার করেন, অনেক কিছু তিনি আগাম দেখতে পান যেটা ভাষার মধ্যে খুব বিচ্ছিন্ন ভাবে, খুব বিমূর্ত ভাবে থাকে। একজন সাহিত্যিক মানে প্রধানত কবি, তিনি ভাষার মধ্যে সেগুলোকে গ্রেফতার করতে চান। এটা যদি আমরা ধরে নিই তাহলে এই যে জীবনানন্দের মতো বাংলা ভাষার সবচেয়ে বড় কবিদের একজন, বা সুধীন দত্তের মতো কবি, বা বিষ্ণুদের মতো কবি, আমি জীবনানন্দের সঙ্গে বাকিদেরকে একাকার করতে চাই না, এরা প্রকৃতির দিক থেকে আলাদা কবি, এবং জীবনানন্দ আসলে কবি হিসাবে যদি আমি মাপি, যদি সমস্ত মাপামাপির ব্যাপারটা খুব সতর্কতার সঙ্গে করা উচিত, কিন্তু আমরা যদি মাপি তাহলে জীবনানন্দ অন্যদের চেয়ে ঢের ঢের গুরুত্বপূর্ণ কবি বাংলা ভাষার জন্য। কিন্তু ওই গুরুত্বপূর্ণ কবি এবং তার সময় যারা কবিতা লিখছেন
তাদের একজনও যে এই ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের উত্তুঙ্গ মুহূর্তে সারা তাদের কবিতায় এক বিন্দু চিহ্নিত করতে পারলেন না, সেটা কি আসলে একটা কলোনাইজড মানসিকতার লক্ষণ নয়? এটা কিভাবে জটিলভাবে ব্যাখ্যা করা যাবে সেটা নিয়ে ভাবতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে এর মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, সেটা খালি চোখেই ধরা পড়বে, কারণ কোনো রেসপন্স নেই। যাই হোক, জীবনানন্দকে আমাদের এখনো পড়তে শিখতে হবে, আমি এরকম কিছু মনে করি না। জীবনানন্দ তার কালেরই কবি, আর জীবনানন্দ বড় কবি, এবং যে কোনো বড় কবির মতো, বড় শিল্পীর মতো, বড় আর্টিস্টের মতো জীবনানন্দ বিচিত্র ভাবে পাঠযোগ্য। সেটা রবীন্দ্রনাথ পাঠযোগ্য, বড় কবি যারা সারা পৃথিবীর তারা সবাই ওইভাবে পাঠযোগ্য। এখানে প্রসঙ্গত স্মরণ করিয়ে দিই একটু অপ্রাসঙ্গিক হলেও, যে আমাদের 20-এর দশকের 30-এর দশকের যাকে আমরা ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী সংগ্রাম বলি, যেটা ওই সময়ে ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসকোর্স, সেই ডিসকোর্সের শ্রেষ্ঠ প্রকাশ কিন্তু কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম ওই ব্যাপারটা দারুণ ভাবে রেসপন্স করেছেন, বিচিত্র ভাবে, ডিরেক্টলি ইনডিরেক্টলি, শিল্পের চূড়ায় চেপে কিংবা শিল্পের এবং বাস্তবের সঙ্গে দারুণ সমঝোতা করে তিনি কিন্তু এই কাজটা করতে পেরেছিলেন। আর দ্বিতীয় যে প্রশ্নটা করেছে সেটা আমি বলবো যে হ্যাঁ, ব্যাপারটা এই নয় যে আমরা ওই ধারাই এখনো বহন করছি, আমরা কলোনিয়াল ধারাই এখনো সরাসরি বহন করছি। পৃথিবীতে কোনো কিছুই এইভাবে ঘটে না। বাপের জিনিসও পোলা বা মাইয়া এত ডিরেক্টলি বহন করে না, কিন্তু বহন তো করে। ওই কথাটা বুঝলেই আসলে ওই যে পুরনো কলোনিয়াল অতীত আমাদের, সেই অতীতের সঙ্গে আমাদের বর্তমান সম্পর্কটা কি সেটা আমরা বুঝতে পারবো। আমরা বুঝতে পারবো যে কলোনিয়াল যুগের মানুষরা আমাদের যে টাইম অ্যান্ড স্পেস, এই টাইম অ্যান্ড স্পেসের মধ্যে জীবনযাপন করেননি। ওদের ভিন্ন টাইম অ্যান্ড স্পেস ছিল, ওদের টাইম অ্যান্ড স্পেসের মধ্যে তারা তাদের কর্তব্য করেছেন, জীবনযাপন করেছেন, শৈল্পিক রেসপন্স করেছেন। আমরা আমাদের টাইম অ্যান্ড স্পেসের মধ্যে আমাদের বাস্তবতার মধ্যে দৈনন্দিন জীবনটা যাপন করছি এবং একই সঙ্গে শিল্পে রেসপন্সও করছি। ফলে একেবারে সরাসরি ওই জিনিসই আমরা বহন করছি তা নয়, কিন্তু ওর যে সঙ্গে নানান ধরনের যোগ আছে এটা তো বলাই বাহুল্য। কারণ বড় গুরুত্বপূর্ণ জনগোষ্ঠীগুলো যেখানে তাদের হাজার হাজার বছরের অতীতের সঙ্গে নানান ধরনের সম্পর্ক সাব্যস্ত করে, সেখানে আমরা আমাদের অতীত জনগোষ্ঠীর মাত্র 60, 70, 80 বছরের সম্পর্ক সাব্যস্ত করতে পারবো না। সুতরাং সম্পর্ক সাব্যস্ত করতে হবে, আবার আমরা যে ভিন্ন নতুন জীবন যাপন করছি সেটাও বুঝতে পারতে হবে। এই দুইয়ের সমন্বয় সাধন করলে আমরা আসলে আজকের সময়টা ভালোভাবে ব্যাখ্যা করতে পারবো এবং সাহিত্যের দিক থেকে এবং অপরাপর দিক থেকে আমাদের কর্তব্য নির্দেশ করতে পারবো। জি স্যার, এরপরে যে বিষয়টা নিয়ে আলাপ করতে যাচ্ছি স্যার, সেটা হচ্ছে বই পড়া নিয়ে। আমি যদি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়তেছি বা আমাদের যে বইয়ের সাহিত্য সংসদ, এটা বলা যায় একটা সংখ্যা লঘুদের একটা ক্লাব বলা যায়। তো দেখা যায় যে যারা একটু নীরব বই পড়ে বা সাহিত্য চর্চা করে তারা এই ক্লাবটা করে। তো আমাদের এখানে একটা প্রচলিত রয়েছে যে প্রকৌশল বিদ্যা বইয়ের বাইরে বা গল্পের বই পড়ছে একজন বা উপন্যাস পড়ছে বা কবিতা পড়ছে, এটা একটু অন্য আলাদাভাবে দেখা হয়। যে মনে হয় আহামরি কিছু করে ফেলতেছে, কেউ খুবই গুরুত্ব দিয়ে দেখে মনে করে আহা অনেক বড় কবি, আবার কেউ মনে করে কি করে এসব, শুধু শুধু টাইম নষ্ট করছে। তো এই হচ্ছে আমাদের মানে একটা পরিস্থিতি যেটা আমি নিজে দেখেছি। তো আর সামগ্রিক দিক থেকে যদি চিন্তা করি স্যার, তাহলে অনেক প্রবীণ বোদ্ধারাও বলে থাকেন যে বর্তমান সমাজ আজের যে প্রজন্মটা রয়েছে তরুণরা, তারা বই পড়া থেকে অনেক দূরে সরে গেছে। এটার জন্য অনেক কারণ অনেকে বলেন, হয়তো কাউকে ইন্টারনেটের সহজলভ্যতা বা সিনেমা সহজে দেখা যাচ্ছে মোবাইলে, পকেটে, টিভিতে। তো এই আমাদের বিনোদনের আসলে অনেক মাধ্যম হয়েছে, যার কারণে আমরা বই পড়া থেকে দূরে সরেছি। তো আপনি এইটাকে কিভাবে দেখেন, এই যে বই পড়া থেকে দূরে সরে যাওয়া, সেটাকে আসলে কিভাবে দেখেন? ভালো খারাপ না সেটার মধ্যে আসলে কিছু রয়েছে, বা বই পড়া কি আচ্ছা আসলেই দরকার? জি। আচ্ছা, বই পড়া সম্পর্কে আমি এর আগে একটা বক্তৃতা দিয়েছিলাম। সেই বক্তৃতা রেফার করার কারণ হলো ওই বক্তৃতায় আমি আসলে আমার এই সম্পর্কিত বক্তব্যটা মোটামুটি গুছিয়ে প্রকাশ করতে পেরেছি বলে আমার ধারণা। বই পড়া ও আমাদের তরুণ সমাজ এই নামে এটা ইউটিউবে পাওয়া যায়। আর সেখানে আমি কিন্তু এই যে বই পড়া নিয়ে লোকের উদ্বেগ, এমনকি সায়েম তুমিও উদ্বেগ প্রকাশ করলে, আমি এটাকে আসলে পাত্তা দিইনি। আমি বলছি যে এই উদ্বেগ আসলে উদ্বেগ।
তার দুটো কারণ আমি বলেছি। আমি একটা কারণ বলেছি যে আমাদের এই অঞ্চলের লোকে আসলে কখনোই বই পড়তো না। আর দ্বিতীয় কারণটা বলেছি যে বই পড়া মানে গল্প উপন্যাস পড়া, কবিতা টবিতা পড়া, এটা একটা অত্যন্ত ফালতু ধারণা, অত্যন্ত নিম্ন শ্রেণীর ধারণা। যেমন ধরা যাক কোন ছেলে মেয়ে যদি সত্যি সত্যি জগৎকে জানার জন্য বই পড়তে চায়, সত্যি সত্যি জীবনের কিছু সূক্ষ্ম ব্যাপার বোঝার জন্য বই পড়তে চায়, তাহলে আমি বলবো যে ও যদি বই না পড়ে সিনেমা যদি দেখে, কিংবা এমনকি ডকুমেন্টারি গুলো দেখে ইউটিউবে একটু নির্বাচন করে করে, তাহলে তার দুর্দান্ত অভিজ্ঞতা হবে। আমি এটাকে ইফেক্টিভিটির দিক থেকে, একদম মানুষের চরিত্র গঠন, অমুক তমুক যাই বলা হোক না কেন সাহিত্য সম্পর্কে, ওগুলোর দিক থেকে আমি এটাকে কম গুরুত্বপূর্ণ এবং কম ইফেক্টিভ মনে করি না। সুতরাং এটা আমি আবার বলছি যে বই পড়া নিয়ে আমার কোনো হাহাকার নাই। কিন্তু বই না পড়া সেটা কোনো কাজের কথা নয়। তাহলে ব্যাপারটা কি আমি সংক্ষেপে বলি, বিস্তারিত বলবো না। এই যে ধরা যাক বুয়েটের ছেলে মেয়েরা ধরা যাক সাহিত্য পড়ে না, এই যে সাহিত্য না পড়া এটা খুব কাজের কথা নয়, কারণ সাহিত্য আসলে মানুষকে অন্য কারণে পড়তে হয়। সারা পৃথিবীর মানুষ সাহিত্য টাহিত্য পড়ে। আজকাল যেটা হয় সেটা হলো যে সাহিত্যের যে কাজটা, সেই কাজটা অন্য নানান আর্ট ফর্মে এতটা কনভার্ট হয় এবং এত ফ্রুটফুলি কনভার্ট হয় যে সরাসরি সাহিত্যটা না পড়েও ওই সাহিত্যের যে এক্সপান্ডেড মিনিং ওটা মানুষের কাছে পৌঁছে যায়। যেমন আমরা সবাই জানি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে, অত্যন্ত দায়িত্বপূর্ণ ভাবে এই কাজটা সিনেমা করে যাচ্ছে। আমরা হলিউডের বা ইউরোপের সিনেমার একটা আলাদা ক্যাটাগরি দেখি যে লিটারেচার বেসড সিনেমা। তার মানে হলো লিটারেচার হয়েছে, সেই লিটারেচার থেকে সিনেমা হয়েছে এবং ওটার একটা ধারাই আছে যে লিটারেচার থেকে সিনেমা হয়ে যায়। আবার যারা হলিউডে কিংবা ইউরোপে সিনেমার স্ক্রিপ্ট লেখেন, কাহিনী লেখেন বা স্ক্রিপ্ট লেখেন, তারাও কিন্তু আসলে ওই সাহিত্যিক গুণসম্পন্ন মানুষই করে। আমরা বলবো যে 100 বছর আগে হলে এই মাপের লোকেরা আসলে সাহিত্যই করতেন, উপন্যাসই লিখতেন। ওই মাপের লোকেরাই আজকাল ধরা যাক সিনেমার কাহিনী লেখেন বা স্ক্রিপ্ট লেখেন। সুতরাং কেউ একজন যদি সিনেমা দেখে তাহলে আমি কিন্তু বলতে পারছি না যে ও আসলে সাহিত্যের মধ্যে নাই, আসলে কিন্তু আছে। তাহলে সাহিত্যের একটা ভিন্ন গুরুত্ব আছে পশ্চিমা সমাজে, কিংবা আমরা যেগুলোকে উন্নত সমাজ বলি সেখানে একটা ভিন্ন গুরুত্ব আছে। সেই গুরুত্বটা হলো, যদি আমি অন্য শব্দের অভাবে কথাটা বলি, এই কথাটা আমি পছন্দ করি না কিন্তু অন্য শব্দের অভাবে আমি বলি যে মানুষকে সংস্কৃতিবান করা। আর্টের, বিশেষ করে সাহিত্যের একটা দারুণ ব্যাপার আছে, এটা কিন্তু অন্য কোনো জ্ঞানজাগতিক খণ্ড বা জ্ঞানজাগতিক অংশ কভার করে না। এটা অনেকে ভেবে দেখে না যে আর্টে এবং বিশেষভাবে সাহিত্যে এই ঘটনাটা ঘটে যে এখানে কাজ করা হয় মানুষের জীবনের সামগ্রিক সামষ্টিক কাঠামো নিয়ে। আমি আবার বলছি, লিটারেচার আর্ট, লিটারেচার বা আর্ট, সামগ্রিকভাবে আর্ট এবং বিশেষভাবে লিটারেচার মানুষের চর্চিত ব্যাপারগুলোর মধ্যে একমাত্র ক্ষেত্র যেখানে কাজ করা হয় মানুষের সামষ্টিক এবং সামগ্রিক জীবন নিয়ে, কাঠামো নিয়ে, মানুষের জীবন। সো রাজনীতি, ধর্ম, মনস্তত্ত্ব, সমাজ, সব মানুষের জীবনের সমস্ত কাঠামো তার অন্তর্ভুক্ত। কিন্তু এটাই প্রধান ব্যাপার নয়। প্রধান ব্যাপার হলো সে ওই কাঠামোর সাপেক্ষে ব্যক্তিকে আবিষ্কার করে। is the extraordinary feature of literature, especially literature. এটা আর্টের অন্য শাখায়ও করে কিন্তু স্পেশালি লিটারেচার এই কাজটা করা হয়, যে স্ট্রাকচারের মধ্যে ব্যক্তিকে আবিষ্কার করে, ব্যক্তিকে পরীক্ষা করে। এই ব্যাপারটা কিন্তু সোশিওলজিতে ঘটে না। এই ব্যাপারটা ধরা যাক ইঞ্জিনিয়ারিং শাস্ত্রে করতে হয়, কারণ সোশিওলজি, অর্থনীতি, ইঞ্জিনিয়ারিং শাস্ত্র, মেডিকেল শাস্ত্র, অন্য যে শাস্ত্র আছে এটা প্রত্যেকেই জীবন সম্পর্কে জ্ঞান দেয়, এটা প্রত্যেকেই জীবন সম্পর্কে ধারণা দেয়, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। কিন্তু ওগুলো শুধু স্ট্রাকচারাল জ্ঞানটা দেয়, শুধু কাঠামোর জ্ঞানটা দেয়,
ওর মধ্যে ব্যক্তিকে পরীক্ষা করে। সো লিটারেচার পড়ে না, আর্ট সম্পর্কে আগ্রহ নাই, আর্টের লেন্স দিয়ে জীবনকে দেখার কোনো আগ্রহ নাই, জীবনের ওই কাঠামো এবং কাঠামোর মধ্যে সংগ্রামরত, কিংবা কাঠামোর সঙ্গে মিশে যাওয়া, কিংবা কাঠামোর সঙ্গে মিশতে না পারায় জীবনকে বিচিত্রভাবে আবিষ্কারের জন্য যুদ্ধমান যে মানুষ, সে মানুষকে দেখতে চায় না, এরকম মানুষরা মানুষ হিসেবে খুব উৎকৃষ্ট, কোট আনকোট। এটা আমি আসলে বলবো না, কিন্তু আমি আবার বলছি যে এই ব্যাপারটা অন্য অনেক কিছুর মাধ্যমে করতে পারে। ধরা যায় একটা অপেরা হাউসে করতে পারে, একটা নাট্যমঞ্চে করতে পারে, আর সিনেমা হলে তো দেদার ঘটে, এমনকি একটা ভিডিও সঙের মধ্যেও কিন্তু ঘটতে পারে। প্রচুর ব্যাপার আছে, হ্যাঁ, যেখানে এই ধরনের প্রেজেন্টেশনের মধ্যে, ওই যে আমি বললাম যে আগে যে কাজটা শুধু সাহিত্য এবং অন্য আর্ট গুলো করতো, এখন সেটার কনভার্সনের হার কিন্তু অনেক বেড়ে গেছে। সুতরাং কেউ যদি বলে যে অমুক শুধু সিনেমা দেখে কিন্তু গল্প উপন্যাস পড়ে না, আমি এটার মধ্যে খুব বেশি অভিযোগ করার কিছু দেখবো না। কিন্তু আমি আবার বলছি, যদি ব্যাপারটা এমন ঘটে যে একজন মানুষ যে এই ব্যাপারগুলো থেকে জীবনের কাঠামোর মধ্যে ব্যক্তিকে আবিষ্কার করার কোনো আগ্রহ পায় না, আমি সেই মানুষ সম্পর্কে একটু সন্দেহ পোষণ করবো, যদিও আমার বিশেষ আপত্তি নেই। এখন ধরা যাক যে ছেলে বা মেয়েটা বুয়েটে পড়ে, কিংবা যে ছেলে বা মেয়েটা মেডিকেলে পড়ে, কিংবা ধরা যাক এই ধরনের যেগুলোকে আমরা টেকনিক্যাল বিষয় হিসেবে বলি, যেগুলা প্রকৃতি বিজ্ঞান নিয়ে কাজ করে, হ্যাঁ, যেগুলো প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে ঠিক অতটা চিন্তিত নয়, কিন্তু খোদ বস্তু পৃথিবী এবং প্রকৃতি নিয়ে কাজ করে, ওগুলোতে যারা পড়াশোনা করে তারা গল্প উপন্যাস ধরা যাক কেউ পড়ে না, সো হোয়াট? আমি তো বরং বলবো যে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ লিটারেচার রয়ে গেছে, যেটা আমরা যেটাকে ট্র্যাডিশনাল অর্থে লিটারেচার বলি সেটা নয়। আমরা বলবো যে ধরা যাক প্রযুক্তির সঙ্গে মানুষের সম্পর্ক, প্রযুক্তির সঙ্গে ইতিহাসের সম্পর্ক, প্রযুক্তির সম্পর্কে মানুষের জীবন, মানুষের সংস্কৃতি, মানুষের যাবতীয় অ্যাজাম্পশন, এগুলো পরিবর্তনের সম্পর্ক। এটা তো আমি মনে করি একটা দুর্দান্ত পাঠের বিষয়। গল্প উপন্যাসের, পৃথিবীর সেরা গল্প উপন্যাস পাঠের চেয়েও এই বস্তু ইফেক্টিভলি এটা পড়া মানুষের জীবন সম্পর্কে, জগৎ সম্পর্কে ধারণা পোক্ত হওয়ার জন্য অনেক কার্যকর বিষয়। তাহলে কেউ একজন গল্প উপন্যাস পড়ে না বা সাহিত্য পড়ে না, এটা আমার কাছে কোনো ব্যাপারই নয়। আমি বরং জানতে চাইবো সে তার জগৎটাকে বুঝতে চায় কিনা। গল্প উপন্যাস পড়াটা কোনো কাজের কথাই না। আমি জানতে চাইবো সে তার জগৎটাকে বুঝতে চায় কিনা। পড়াশোনা মানেই হলো আসলে জগৎটাকে বুঝতে চাওয়া। পড়াশোনার মধ্যে আসলে বহু মানুষের এক্সপেরিয়েন্স থাকে, পড়াশোনার মধ্যে আসলে অনেক মানুষের এক্সপেরিয়েন্স সম্পর্কে ঘেটে একজন মানুষ তার নিজের মতো করে একটা স্ট্রাকচার উপস্থাপন করে, যে স্ট্রাকচারের মধ্যে আমরা বহু জনের জীবন যাপনের অভিজ্ঞতাটা পেয়ে যাই, যার ফলে আমি যে ব্যক্তিগত জীবন যাপনটা করছি সেই ব্যক্তিগত জীবন যাপনটা সমৃদ্ধ হয়। এই তো কথাটা। আমাকে তো আর শুধু অমুক সাহিত্য পড়ে এটাকে একটা গুণ হিসেবে প্রচার করা, এটা অর্থহীন ব্যাপার। আসল কথা হলো আমি জীবন এবং জগৎকে জানতে চাই, এবং সে জানতে চাওয়ার উপায় হলো আমাকে কনজিউম করতে হয়। কি কনজিউম করব? আগে আমরা শুধু বই থেকে কনজিউম করতাম, এখন আমরা ভিজুয়াল থেকে কনজিউম করি, অডিও থেকে কনজিউম করি। এভরিথিং ইজ কোয়াইট ওকে, এভরিথিং উইল অ্যাক্ট। দি ভেরি ম্যাটার ইজ দ্যাট, দি ভেরি কোশ্চেন ইজ দ্যাট, যে একজন মানুষ, যে একজন শিক্ষিত মানুষ হিসেবে বেড়ে উঠছে, সচেতন মানুষ হিসেবে বেড়ে উঠছে, সে ওই যে সমষ্টির মধ্যে ব্যক্তিকে আবিষ্কার করার ওই জার্নিটাতে সামিল কিনা, নাকি সে একটা প্লান্ট জীবন যাপন। এটাই হলো প্রশ্ন। এটা যে যাই পড়ে করুক, তার যদি একটা জার্নি থাকে, কেউ একজন যদি এসব কিছুই না করে ধরা যাক শুধু মানুষের জীবন পড়ে, মানুষকে দেখে, মানুষের জীবন পড়ে একটু সিস্টেমেটিক্যালি অথবা ক্রিয়েটিভলি, that's also enough. That's also might be more effective than reading a novel or some upper class poem. ওটা তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। সুতরাং আমি বই পড়ার এফেক্টিভিটিটা দেখবো, লক্ষ্যটা দেখবো, আর তাছাড়া কতজন বই পড়ে, তার মধ্যে কিভাবে কাজ করে, হ্যাঁ, কি প্রভাব ফেলে, এক বই থেকে কে কি নেয়,
এগুলো আজকাল এত বিচিত্র হয়ে গেছে এবং থিওরিটিক্যালি আমরা এগুলো এত বিচিত্র ভাবে ব্যাখ্যা করতে পারি যে বই পড়া কথাটার যে একটা সুপিরিয়রিটি বোধ, ওই বোধটা কিন্তু আসলে আজকের দিনে আর অক্ষত নাই, অব্যাহত নাই, এবং ওটা নিয়ে ফলে আফসোস অকারণ। কিন্তু আমি আবার বলি, কনসাসনেসটা থাকা চাই, অ্যাডাপ্ট করার একটা টেন্ডেন্সি থাকা চাই, সেটা যেভাবে পারে। স্যার, স্যার, তো বই পড়ার বিষয়টা যেহেতু আলাপ করছিলাম, তো আমরা যদি বই পড়ার বিষয়টা আলাপ করি তাহলে আমাদের বাংলাদেশে যদি সবার আগে যার নামটা আসে তিনি হচ্ছে হুমায়ুন আহমেদ। তো আমরা বিশ্বাস করি যে বা আমরা দেখি যে হুমায়ুন আহমেদ একটা বড় ধরনের পাঠক শ্রেণী তৈরি করে গেছেন, বা সবাই এটা বলে থাকেন যে উনার বই আর কারো বই পড়ুক না পড়ুক হুমায়ুন আহমেদের একটা বই হলো পড়েছে। তো আপনার কাছে আমার জানতে চাওয়া হচ্ছে যে এই অনেকে আবার মনে করেন যে হুমায়ুন আহমেদ শুধু পৃষ্ঠা পড়েছেন, আবার অনেকে মনে করে যে না, এই জ্যোৎস্না ও জননীর গল্প বা আরো অনেক উপন্যাস হয়তো বাংলাদেশের সাহিত্যে একটি বড় সংযোজন। আবার উনি পাঠক তৈরি করেছেন বা বই পড়তে বাধ্য করেছেন, এটাও বলা যায়। তো এই যে একটা পরিস্থিতি হুমায়ুন আহমেদকে নিয়ে, তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন বা আপনার কি মনে হয়? আচ্ছা, এই বিষয়ে আমি খুব লম্বা করে কথা বলবো না, কারণ এটা সম্পর্কে আমি অলরেডি প্রচুর পরিমাণে কথা বলেছি, এবং তুমি যেমনটা বলেছো যে এই বিষয়ে আমি একটা আস্ত বই লিখেছি, মোটামুটি বড় আকারের একটা আস্ত বই, হুমায়ুন আহমেদ পাঠ পদ্ধতি ও তাৎপর্য নামে এই বই প্রথমা থেকে বেরিয়েছে। ফলে এটা সম্পর্কে আমি খুব লম্বা আলাপ করবো না, আমি খুব সংক্ষেপে এই কথা বলবো যে হুমায়ুন আহমেদ বাংলাদেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেনোমেনন। এটাকে যারা অস্বীকার করতে চায়, দেখতে চায় না, চোখ ফিরিয়ে রাখতে চায়, তাদের সম্পর্কে আমি বেশি আগ্রহী না, কারণ তারা আসলে অত জিন্দা লোক না, তারা অংশতমৃত লোক। বরং যে কোনো ফেনোমেনাকে আমাদের ফেস করতে পারতে হবে, মোকাবেলা করতে পারতে হবে। বলা ধরা যাক হুমায়ুন আহমেদ যদি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেনোমেনা হয়ে থাকে, তার বই কেনার জন্য লোকে বই মেলায় লাইন দিয়ে থাকতো ফর 3 decades। ইটস নট এ ম্যাটার অফ 1 or 2 years। হুমায়ুন আহমেদের নাটক টিভিতে প্রচারিত হলে রাস্তাঘাট জনশূন্য হয়ে যেত। ইটস ফর 3 decades, নট এ জব। তাহলে এই যে একটা ফেনোমেনা, এটাকে আমরা কিভাবে ফেস করবো? আমি বলবো যে আমি লিখেছি বা আমি বলি সেটাকে ফেস করা দরকার ছিল, কিন্তু ঢাকার লোকজন তাদের নানান ধরনের হীনমন্যতা এবং কূপমণ্ডুকতা বশত ব্যাপারটাকে ঠিক মতো ফেস করতে পারেনি। তো ফেস করা মানে কি, খুব সংক্ষেপে বলি, আমাদের অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, ফলে একটু সংক্ষেপে বলি যে আমাদের ফেস করা মানে হলো যে ইনি যদি একজন জনপ্রিয় লেখক হয়ে থাকেন, তাহলে জনপ্রিয় সাহিত্য পড়ার যে তরিকা সমস্ত পৃথিবীতে আছে সে অনুযায়ী তাকে পড়তে হবে। ইনি যদি একজন অত্যন্ত জনপ্রিয় কালচারাল এলিমেন্টের প্রডিউসার হয়ে থাকেন, তাহলে কালচার ইন্ডাস্ট্রি কিংবা কালচারাল স্টাডিজ কিংবা পপ কালচার কিংবা পপুলার কালচার ইত্যাদি পড়ার যে সূত্রাবলী আছে ওগুলোর নিরিখে হুমায়ুনকে দেখতে হবে। কিন্তু ঢাকা আনফরচুনেটলি এটাতে ব্যর্থ হয়েছে, তাহলে ওটা দিকে দেখার একটা ব্যাপার আছে। আর আমি হুমায়ুন সম্পর্কে দ্বিতীয় যে কথাটা বলি সেটা হলো এই যে হুমায়ুন আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সাহিত্যকর্ম রচনা করেছেন। তার মধ্যে তার বড় আকারের কিছু বই আছে যেগুলো তিনি বাংলা অঞ্চলের, বিশেষ করে বাঙালি মুসলমানের ইতিহাসটা ধরার চেষ্টা করেছেন। এই উদ্যোগ আমাদের খুব কম সাহিত্যিকরা নিয়েছেন, যারা নিয়েছেন তারা অনেকেও হুমায়ুনের মাপের সাফল্য পান নাই, অনেকে আরো বেশি সাফল্য পেয়েছেন, সেটা আছে কিন্তু সংখ্যায় কম। কিন্তু কলকাতায় বা বাঙালি হিন্দু সমাজের মধ্যে এই ধরনের উদ্যোগের সাহিত্যিক অনেক বেশি। কিন্তু ইনস্পাইট অফ দিস সাকসেস আমি বলেছি বা আমি মনে করি যে হুমায়ুনের বড় উপন্যাসগুলোর মধ্যে খুব বেশি সাফল্য নেই, মানে অ্যাস্থেটিক্যাল সাফল্য নেই। হিস্ট্রিক্যাল বা জনগোষ্ঠীর জন্য প্রকল্প প্রস্তাবের ক্ষেত্রে কিছু সাফল্য আছে, কিন্তু অ্যাস্থেটিক্যাল সাফল্য তুলনামূলকভাবে কম। হুমায়ুন নন্দনতাত্ত্বিকভাবে অত্যন্ত সফল কাজ করেছেন সাহিত্যের 2 এলাকায়। আমি যদি তার আত্মজীবনী, ভ্রমণ কাহিনী এই ব্যাপারগুলো বাদ দিই, এগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলোকে আমি যদি ক্লাসিকের মর্যাদা নাও দিতে চাই, তাহলে 2টো ক্লাসিক ঘরানায় হুমায়ুন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন। একটা হলো ছোট গল্প, আর একটা হলো নভেলা, মানে ছোট উপন্যাস। একদম সিস্টেম্যাটিক্যালি আমি বলবো যে নভেলার যে ফর্ম, ছোট উপন্যাসের যে ফর্ম, এই ফর্মে
হুমায়ুন বাংলা সাহিত্যের বস্তুত শ্রেষ্ঠ লেখক। সংখ্যার দিক থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ ভালো লেখা তার এই ফর্মে আছে, এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ ছোট গল্প আছে যার নিরিখে আমরা আসলে বাংলা সাহিত্যে, শুধু বাংলাদেশের সাহিত্যের না, বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ লেখকদের একজন হিসেবে আমরা হুমায়ুনকে সাব্যস্ত করতে পারি বলে আমার ধারণা। সুতরাং হুমায়ুন জনপ্রিয়, হুমায়ুন পৃষ্ঠা করেছেন, হুমায়ুন ওই করেছেন, হুমায়ুন সেই করেছেন, এটা বিচিত্র মত হিসাবে নিশ্চয়ই গ্রহণযোগ্য, এবং এই প্রত্যেকটা কথা হুমায়ুনের ক্ষেত্রে অংশত ঠিক বলেই আমি মনে করি। কিন্তু সামগ্রিকভাবে হুমায়ুন সাহিত্য বিবেচনার ক্ষেত্রে আমরা অপেক্ষাকৃত অপটুতার পরিচয় দিয়েছি, এটাই আমার কথা, এবং সেই জন্যই আমি আসলে এই বিষয়ে বিস্তারিত লিখেছি এবং অনেক বলেছি। স্যার, আমি যদি এখন একটু বর্তমান বাংলাদেশের সাহিত্য পরিস্থিতির দিকে আমরা আলোকপাত করি, তাহলে প্রথমত আপনার কাছে জানতে চাইবো যে বর্তমান সাহিত্যের অবস্থাটা আপনি কিভাবে দেখেন বা আপনার ধারণা কি। আর তার সাথে আমি একটু এড করি, আমরা যদি পেছনে ফিরে তাকাই তাহলে দেখি আমরা একসময় আমাদের দেশে লেখক শিবির নামে একটা সংগঠন ছিল, যেখানে আহমদ ছফা, বলুদ্দিন ওমর, হাসান আজিজুল হক, আহ আখতারুজ্জামান ইলিয়াস ওনারা ছিলেন। বা আমরা যদি দেখি যে আমাদের একটা ফিল্ম সোসাইটি ছিল, যেখানে জহির রায়হান, আলমগীর কবির, তারপরে তারেক মাসুদ, তানভীর মোকাম্মেল, ওনাদের মতো কিংবদন্তি তুল্য আমি বলবো যে পরিচালকরা আমাদের দেশে ছিলেন। সেই সাথে আমাদের 90-এর দশকে কবিতা উৎসব হতো, কবিতার বড় বড় ইয়ে ছিলেন, শামসুর রহমানরা করতেন। তো আমরা আপনার কাছে এই বর্তমান বাংলাদেশের সাহিত্য পরিস্থিতির পাশাপাশি এটা জানতে চাওয়া যে 00 দশকের পর থেকে আসলে আমরা এইসব কাজ থেকে অনেকটা পিছিয়ে গেছি আমার মনে হচ্ছে, যে বা এই কাজগুলো আমরা দেখতে পাই না। এইটাকে আপনি কিভাবে দেখেন এবং আপনার এর পেছনে কারণ কি বলে মনে হয়? আচ্ছা, দুটো কথা। একটা হলো যে আমাদের বর্তমান সাহিত্য কিরকম, এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বটেই। তার সবটা বলার এখতিয়ার আসলে আমার নাই, কারণ সাহিত্যের অনেক অংশই আসলে আমি পড়ি নাই, নিঃসন্দেহে পড়ি নাই। প্রচুর লোক লিখে, অনেক সাহিত্যিক লেখালেখি করছেন, তাদের অনেকের লেখা আমি আসলে খুব জরুরি না বলে কিছু পড়ি না। আমি আগেই বলেছি যে পড়াকে আমি একটা মহৎ কর্ম আসলে মনে করি না, আমি কেবল জরুরি পড়াশোনাই করি। ফলে যারা, যেসব লেখক আমার সামনে কোনো না কোনো ভাবে জরুরি ভাবে উপস্থিত হয়েছে, তাদের লেখাপত্র আমি পড়েছি। কিন্তু এই কথা নিঃসন্দেহে বলা যাবে যে আমাদের বাংলাদেশের যারা বড় লেখক, তারা প্রত্যেকেই বেশ আগে, একদম বড় লেখক হিসেবে স্বীকৃতি পেয়েছেন, মোটামুটি একটা সর্বজন গ্রাহ্য স্বীকৃতি পেয়েছেন। সম্ভবত আগামীকাল জন্মদিন বা মৃত্যুদিন শহীদুল জহির, ইনি হলেন সবচেয়ে কম বয়স্ক। মানে বাংলাদেশের আমি যদি বলি, এটা বলা যাবে যে মোটামুটি একটা সর্বজন গ্রাহ্য স্বীকৃতি পেয়েছেন বড় লেখক হিসেবে, গল্পকার তো বটেই। শহীদুল জহির আসলেই বাংলা সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্পকারদের একজন, এবং এমনকি উপন্যাসিক। স্যার, এখানে যদি আমি একটু ইন্টারাপ্ট করি তাহলে স্যার, মানে আমার কথাটা বলতে চাচ্ছি, শহীদুল জহিরের নামটা আমি উচ্চারণ করতে মানে আমার ভুল হয়ে গেছে। শহীদুল জহিরটা জহিরের কথা বলার ইচ্ছা ছিল, তো সেখানে আমি একটু এড করি যে মানে এই করোনাকালীন সময়ে আহ বই পড়ার মধ্যে আমি অবাক হয়ে আবিষ্কার করলাম যে শহীদুল জহিরকে, বিশেষ করে সে রাতে পূর্ণিমা ছিল, আমি সে রাতে পূর্ণিমা ছিল পড়ার পর আমার মনে হয়েছে যে আমি আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটা উপন্যাস পড়লাম। হয়তো আমি খুবই কম পড়েছি, খুবই অল্প পড়েছি, তাও এই ফিলিংসটা মানে আমাকে অন্যরকম একটা নাড়া দিয়েছে, বা জীবন ও রাজনৈতিক বাস্তবতা। তো আপনার নামটা বললে এটা উল্লেখ করলাম আর কি। জি স্যার। ওকে, হ্যাঁ, ঠিকই ঠিকই বলেছো। সেরাতে তুমি এখন এই করোনাকালীন সময়ে সেরাতে পূর্ণিমা ছিল পড়েছো, এবং তুমি বেশ নিশ্চয়ই পূর্ণিমার মতো বিভ্রান্ত হয়েছো। এই পূর্ণিমা মানে নায়িকা পূর্ণিমা নয়, মানে সেরাতে পূর্ণিমা ছিল যে দারুণ পূর্ণিমার বর্ণনা আছে, সেই পূর্ণিমাতে বিভ্রান্ত হয়েছে। আমরা যখন মিড-90s-এ শহীদুল জহিরের এই বই পড়েছি, কিংবা তার গল্পগুলো পড়েছি, তখন আমরাও এরকম আপ্লুত হয়েছিলাম। শহীদুল জহিরের বিপুল পরিমাণ লোক আপ্লুত হয়েছে, আরো অনেক গুরুত্বপূর্ণ সাহিত্যিক তার সমকালে আছে, কিন্তু আমি একটু সাবধানে শব্দ চয়ন করতে চাই, এবং আশা করছি সেই শব্দ চয়নটা তুমিও নজরে রাখবে বা যারা শুনছেন। মানে শহীদুল জহির এক ধরনের সর্বজন স্বীকৃতি পেয়েছে, একই সঙ্গে বড় লেখক এবং স্বীকৃতি, এই দুটো সাধারণত কম ক্ষেত্রে ঘটে। যাক, আমার বলার কথাটা ছিল, শহীদুল জহির হলেন বস্তুত সবচেয়ে কম বয়সী, যিনি 55 বছর বয়সে লিখে টিকে মরেও গেছেন কয়েক বছর আগে। তিনি হলেন সবচেয়ে কম বয়সী যাদেরকে আমরা বড় লেখক হিসেবে পাই। এর আগের লেখকরাই আমাদের এখানে বড় লেখক, যাদেরকে আমরা বড় কবি বলি,
শামসুর রহমান আল মাহমুদ প্রভৃতি, যাদেরকে আমরা বড় উপন্যাসিক বলি, আখতারুজ্জামান ইলিয়াস কিংবা সৈয়দ ওয়ালিউল্লাহ প্রভৃতি, যাদেরকে আমরা বড় গল্পকার বলি, যেমন হাসান আজিজুল হক ইত্যাদি, মানে আরো কয়েকজন আছে যাদেরকে আমরা বড় লেখক বলি, বড় নাট্যকার যাদেরকে বলি, তারা সেলিম আলদিন, এরা প্রত্যেকে বেশ সিনিয়র। তাহলে এর পরের লেখকদের মধ্যে আমরা এরকম লেখক দেখি না কেন? আমি শুধু বলবো যে বেশিরভাগের ক্ষেত্রে একটা কথা আমরা মিলিয়ে নিতে পারবো যে আমাদের বড় লেখকরা বেসিক্যালি 60-এর দশকের জাতীয়তাবাদী আন্দোলন এবং 70-এর দশকের মুক্তিযুদ্ধ পরবর্তী কালের যে তাজা সে ওমের ফসল। মানে আমরা যাদের নাম বললাম বড় লেখক, এরা বেসিক্যালি জাতীয়তাবাদী আন্দোলন এবং আন্দোলনের ধারাবাহিকতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তীকালে একটা নতুন দেশের যে তাজা মানে ভাব, এটার মধ্য থেকে উৎপন্ন। বাংলাদেশ রাষ্ট্র গত 50 বছরে বা 40 বছরে আমরা বলবো এমন পরিস্থিতি খুব সামান্যই তৈরি করতে পেরেছে যে পরিস্থিতি থেকে বড় লেখকের জন্ম হতে পারে। বড় লেখকের জন্ম একটা সময়ের ব্যাপারও বটে। সেদিক থেকে আমাদের পরবর্তী 80, 90 বা 00 দশকের লেখকদের মধ্যে আমরা ওই মাপের বড় হয়ে ওঠা লেখক পাইনি। গুরুত্বপূর্ণ লেখক বেশ আছেন, কিন্তু একেবারে পুরো দেশের লেখক হিসেবে এক ধরনের পরিচিতি বা স্বীকৃতি পেয়েছেন, এটা আমরা খুব কম পরিমাণে দেখেছি। কিন্তু এর মানে এই নয় যে গুরুত্বপূর্ণ লেখক নাই। পরিস্থিতিটাও পাল্টেছে, সময়টা পাল্টেছে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং সময়ের প্রভাবে যে প্রভাবে বড় লেখকরা তৈরি হয়ে ওঠে সেটাও পাল্টেছে। আমি গত কিছুদিন ধরে এটা ব্যাখ্যা করেছি লেখা এবং বক্তৃতা, যে সম্ভবত আমাদের দেশে সাহিত্য চর্চা, কাব্য চর্চা, প্রবন্ধ চর্চা, চিন্তা চর্চার একটা নতুন সময় এখন চলছে। গত 20 বছরে আমি একটা যদি রেঞ্জ টানি, তাতে আমি কবিতার, আমি গল্প সম্পর্কে ভালো বলতে পারবো না, কিন্তু কবিতা সম্পর্কে আমি প্রায় নিশ্চিত, এবং প্রবন্ধ এবং চিন্তা সম্পর্কে আমি প্রায় নিশ্চিত যে একটা নতুন ট্রেন্ড চলছে। এই তালিকায় আমি অংশত সিনেমা কিংবা মঞ্চ নাটক এগুলোকে নিতে পারি। এটা মিলে একটা নতুন আবহ নতুন ভাবে তৈরি হয়েছে বলে আমি লেখালেখি থেকে এবং বাস্তব সাক্ষ্য প্রমাণ থেকে লক্ষণ দেখতে পাচ্ছি। এটার সঙ্গে মিলিয়ে আমি ওই আলোচনাটা যাই, তুমি যে দ্বিতীয় প্রসঙ্গটা তুলেছ, আমি এটা আবার ফিরবো যে আগে আমাদের এখানে লেখক শিবির ছিল কিংবা চলচ্চিত্র মুভমেন্ট ছিল, এবং সেগুলো থেকে আমাদের বড় বড় সাহিত্যিক বেরিয়ে এসছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমি বরং একটু ঘুরিয়ে বলবো যে ওই মুভমেন্ট হয়েছে বলে কিংবা চক্র হয়েছে বলে আমাদের এখানে বড় সাহিত্যিক হয়েছে, ব্যাপারটা কিন্তু মোটেই সেটা নয়। বরং ওই যে আমি বললাম যে বিচিত্র ধরনের সময়ের চাপ এবং প্রভাবে চর্চার একটা বিশেষ ধরন তখন আমরা বেশি পরিমাণে দেখেছি, যে একত্রে সংগঠিত হয়ে নিজেদেরকে প্রকাশ করা একটা ব্যাপার তখন লেখক সাহিত্যিকদের মধ্যে কিংবা অপরাপর সংস্কৃতি অঙ্গনে যারা কাজ করেন তাদের মধ্যে একটা প্রবণতা তখন বেশ প্রবল ভাবে ছিল বলে আমরা লক্ষ্য করেছি। কিন্তু পরবর্তীকালে সেই ব্যাপারটা তুলনামূলকভাবে কমেছে। কিন্তু আসলে কি কমেছে? ধরা যাক আমরা যদি 80-র দশকে সাংগঠনিক তৎপরতার কথা বলি, আমাদের যে বেইলি রোড কেন্দ্রিক সাংগঠনিক তৎপরতা, আমাদের যে সারা পৃথিবীতে সারা দেশে বাম আন্দোলনগুলো সংস্কৃতি বিষয়ক চর্চার অংশের যে দলবদ্ধতা কিংবা সাংগঠনিক তৎপরতা কিংবা সম্মিলিত সাংস্কৃতিক জোটের মতো অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত অ্যাক্টিভ ইফেক্টিভ সংগঠনের যে তৎপরতা, এগুলো তো ছিল। এগুলো যদি থেকে থাকে তাহলে আমাদের বরং পরবর্তী প্রশ্নটা হলো যে আগে অপেক্ষাকৃত ছোট সংগঠন থেকে আমরা যদি অপেক্ষাকৃত ভালো ফল দেখে থাকি, যদি আমি বলছি যে সংগঠন আসলে ফল দেয় না, খোদ ফল মানে সাহিত্যিক প্রকাশ এবং সংগঠন দুটোই অন্য আরেকটার ফল, তারপরও আমরা যদি ব্যাপারটাকে এইভাবে দেখে থাকি যে আগে সংগঠন থেকে ফল পাওয়া গেছে, পরের সংগঠনগুলো ফল দেয় নাই কেন, এই প্রশ্নটা যদি আমরা তুলে থাকি তাহলে আমরা কিন্তু ওই কথার মধ্যে ফিরে যাব যে বাংলাদেশ রাষ্ট্রে আমরা এমন মুহূর্তগুলো তৈরি করতে পারি নাই, জনগোষ্ঠীর সম্ভাবনার নিরিখে আমরা এমন ভাবে
কোনোভাবে মুহূর্ত, সময়, একটা সময় পর্ব উদযাপন করি নাই যেই সময় পর্ব থেকে আসলে আমাদের ঝাঁকে ঝাঁকে বড় সাহিত্যিক, বড় লেখক শিল্পী বেরোবে। কারণ আমরা তো জানি যে কোনো ধরনের কালচারাল প্রোডাক্ট আসলে মানুষের অ্যাকচুয়াল জীবন যাপনেরই প্রতিফলন। সেই জীবন যাপনের মধ্যে যদি বড়ত্ব না থাকে, সেই জীবন যাপনের মধ্যে যদি লম্বা ভিশন না থাকে, সেই রাজনীতির মধ্যে কিংবা সেই সংস্কৃতির মধ্যে, সেই মানুষের সম্ভাবনার মধ্যে, মানুষের জীবন এবং জীবিকার মধ্যে যদি ওই ধরনের বর্ধিষ্ণুতা না থাকে, প্রাণ না থাকে, তাহলে সাহিত্যকে হাওয়া থেকে আসবে, সাহিত্যকে আসমান থেকে আসবে। সংগঠন কিন্তু এখানে কোনো প্রভাবই আসলে ফেলেনি। কারণ আমি তো বললাম যে এরপরে যে অন্তত 3-4টা সংগঠনের কথা আমি বললাম, এগুলো অনেক বেশি অ্যাক্টিভ ছিল, অনেক বেশি ইফেক্টিভ ছিল, এবং সাংগঠনিক দিক থেকেও এর আওতা অনেক বড় ছিল। কিন্তু এগুলো কি প্রভাব ফেলেছে? ধরা যাক সম্মিলিত সাংস্কৃতিক জোটের, ধরা যাক সাহিত্যিক বা সাংস্কৃতিক চূড়ান্ত প্রতিফলনটা কি, কার প্রোডাকশনের মধ্যে আমরা সেটা পেয়েছি, বা উদীচীর এই যে বিপুল সারা দেশব্যাপী যে চর্চা, কিংবা ধরা যাক আমাদের নাট্য আন্দোলনগুলোর যে ব্যাপক পরিমাণ চর্চা, এগুলো শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। নাট্য আন্দোলনের একটা প্রোডাক্ট তো আমরা অবশ্যই সেলিম আলমদের দিয়ে বলতে পারবো। সেলিম আলমদের কিন্তু 70-এর মানুষ, সেটা অন্য ধারার মধ্যে যাবে। কিন্তু এগুলোর প্রোডাকশনটা কি শেষ পর্যন্ত? তাহলে ওই সংগঠন থেকে যে সাহিত্য হয় সেটা কিন্তু আমরা এমনকি তত্ত্বীয় ভাবে আমরা জানি যে হয় না, এমনকি আমরা প্র্যাকটিক্যালও দেখতে পাচ্ছি যে সেটা হয় না। তাহলে আমরা এখন আসি যে এখন এই তৎপরতা কম কেন? এটা কিন্তু ব্যাখ্যা করা খুবই সহজ। গত 20 বছর ধরে এই তৎপরতা কম, তার কারণ হলো প্রকাশ সম্পর্কে, তৎপরতা সম্পর্কে, অন্যের সঙ্গে সংযুক্তি সম্পর্কে আমাদের যাবতীয় ধারণাই আসলে অনলাইনের কারণে পরিবর্তিত হয়ে গেছে। আমাদের এখনকার যাবতীয় তৎপরতা যে অনলাইনে, এটার কিছু নেতিবাচক দিক আছে। অ্যাকচুয়াল পলিটিক্যাল ইমপ্লিকেশন, অ্যাকচুয়াল লিভিং, অ্যাকচুয়াল রিলেশন উইথ হিউম্যান বিংস, এগুলোর ক্ষেত্রে কিছু নেতিবাচক ব্যাপার তো অবশ্যই আছে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে যতই নেতিবাচক হোক, আমরা কিন্তু এটাকে কিছুতেই এড়াতে পারবো না। আমরা একেবারেই ওই সময়ের মধ্যে আছি, ওই মুহূর্তের মধ্যে আছি। যেমন ধরা যাক 60-এর দশকের মানুষদের যে, আমাদের ঢাকার মানুষদের, বাংলাদেশের মানুষদের যে বিশেষ ধরনের একটা মুহূর্ত ছিল, যারা সেটাতে ঠিক মতো রেসপন্স করতে পারছেন, কাজে লাগাতে পেরেছেন, তারাই আসলে নিজেকে ছাড়িয়ে 10 হয়ে উঠেছিলেন, গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউট করতে পেরেছিলেন। ঠিক আজকের দিনেও আমরা যে নতুন বাস্তবতার মধ্যে আছি, তার মধ্যে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক বাস্তবতা আছে, বৈশ্বিক প্রেক্ষাপট আছে, কিন্তু একই সঙ্গে আমাদের যে কোনো ধরনের কালচারাল প্রোডাকশন, আমাদের যে কোনো ধরনের অ্যাক্টিভিজম, আমাদের যে কোনো ধরনের জীবন যাপন সংক্রান্ত করণ কৌশল, এই ব্যাপারগুলোকে আমরা এই যদি অনলাইন টেকনোলজিক্যাল দিকের সঙ্গে খাপ খাওয়াইয়ে নিতে না পারি, এটাকে যদি সর্বোত্তম ভাবে ব্যবহার করতে না পারি, তাহলে আমরা বলবো যে আমরা আজকের দিনের যে বাস্তবতা, সেই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে জীবনযাপন করতে পারছি। ফলে এখানে আসলে ওই ক্ষেত্রে ওই পুরনো সংগঠন দিয়ে এখন কিন্তু আর নতুন কাজ হবে না। এখনকার সংগঠন যদি হয়, এখনকার অ্যাক্টিভিজম যদি হয়, তাহলে এই নতুন পদ্ধতিতেই হতে হবে। ফেসবুক, ইন্টারনেটের নির্ভর আরো নানান ধরনের যে মিডিয়া আছে, এগুলোর মাধ্যমে কিন্তু হতে হবে। আমি আমার প্রথম প্রশ্নের শেষাংশে ফিরে যাই। এই যে নতুন বাস্তবতা, যখন মানুষের মত এবং চিন্তার মধ্যে নিয়ন্ত্রণ কমে গেছে, ভাষার মধ্যে নিয়ন্ত্রণ কমে গেছে অনলাইন মিডিয়ার কারণে, একদিকে মত এবং চিন্তার নিয়ন্ত্রণ কমেছে, আরেকদিকে ভাষার উপর যে নিয়ন্ত্রণ ছিল, একটা একটা খুবই বদ্ধ, প্রমিত, শুদ্ধ ভাষার উপর আমাদের 1-2টা টিভি, রেডিও, অল্প কিছু পত্রিকা, ইউনিভার্সিটি, এর মধ্য দিয়ে নিয়ন্ত্রণ বজায় রাখা, আরোপ করা যে ব্যাপারটা ছিল, সেটা এই কালে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আরেকদিকে চিন্তা ভাবনার পথ পরিবর্তিত হয়েছে, সমস্ত পৃথিবীর সঙ্গে কানেক্টিভিটির পরিমাণ বেড়েছে, ইন্টারনালি একজন আরেকজনের সঙ্গে চিন্তার বিনিময় করার সুযোগ বেড়েছে, একজন আরেকজনের সঙ্গে তার চিন্তাকে এবং লেখাকে শেয়ার করার সুযোগ বেড়েছে। এই দুই গুরুত্বপূর্ণ প্রভাব আমাদের এই কালে অন্তত দুটো মাধ্যমে, বাকিগুলোর ব্যাপারে আমি শিওর না, অন্তত দুটো মাধ্যমে, একটা হলো কবিতা আর একটা হলো প্রবন্ধ এবং চিন্তা, এই দুটো মাধ্যমে দুর্দান্ত ফল ফলাচ্ছে বলে আমার ধারণা, এবং আমার ধারণা খুব শীঘ্রই আমরা এর সুফল দেখতে পাবো। ফলে আমি এখনকার যে সময়, গত 20 বছরের কথা বলছি, এই সময়ের ব্যাপারে আমি আসলে সাহিত্য এবং অপরাপর যে প্রোডাকশন,
এটাতে হতাশ নয়। আমাদের অন্য হতাশার জায়গা আছে, রাষ্ট্র, রাজনীতি, তারপরে হলো ইনস্টিটিউশন, অন্য হতাশার জায়গা আছে, সেটা অন্য আলোচনা। কিন্তু সৃষ্টিশীলতার দিক থেকে আমি আসলে নতুন মাধ্যমকে ব্যবহার করে আমাদের নতুন চিন্তা এবং সৃষ্টিশীলতা এই ব্যাপারটা ঘটছে বলেই আমার ধারণা। স্যার। জি স্যার, আমাদের কাছে সন্তু কুমার দেবনাথ নামে একজন মেইলে অনেকগুলো প্রশ্ন পাঠিয়েছিলেন। তো তার মধ্যে থেকে একটা বিষয় ছিল যে লাভ ইন দ্য টাইম অফ কলেরার মতো বাংলা সাহিত্যে নতুন কোনো সংযোজন আসতে পারে কিনা এই করোনা নিয়ে। আরেকটা বিষয় হচ্ছে যে করোনার মধ্যে আমরা বিগত 6 মাসে অনেক কিছু দেখেছি, যে আমাদের রাষ্ট্রীয় একটা অবস্থান প্লাস চিকিৎসা নিয়ে প্রতারণা বা ত্রাণ নিয়ে দুর্নীতি, এগুলো বিভিন্ন অসঙ্গতি আমরা খেয়াল করেছি। তো এই বিষয়গুলা সাহিত্যে ফুটে ওঠার সম্ভাবনা কতটুকু, বা কতটুকু যৌক্তিক বা কতটুকু প্রয়োজন, এই বিষয়টা যদি আপনি একটু আলাপ। আচ্ছা, এটা তো আসলে আমি নিজে লিখলে বলতে পারতাম যে আমি একটা লিখবো, কিন্তু যেহেতু আমি নিজে লিখছি না, ফলে অন্যরা লিখবে, লেখা উচিত, এই ধরনের একটা প্রেসক্রিপশন আমি দিতে পারি না। কিন্তু এই প্রশ্নটা দুর্দান্ত, যে লাভ ইন দি টাইম অফ কলেরা, তো আসলে কলেরা নিয়ে ঘটনা, সেটা মার্কেস দুনিয়ার সর্বকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখকদের একজন, তার সেটা অন্য একটা ইমাজিনেশন, অন্য একটা প্রেক্ষাপট, ওটা একটা বেসিক্যালি একটা প্রেমের উপন্যাস। কিন্তু লাভ ইন দি টাইম অফ করোনা, এটা কিন্তু আসলে সারা পৃথিবীতে ঘটবে, হবে, এতে কোনো সন্দেহ নেই। আমি যেটা বলতে চাচ্ছি, যে প্রশ্নকর্তা ইনি একদম ঠিক প্রশ্ন তুলেছেন, যে আমাদের যে রাষ্ট্র কাঠামো, এই করোনার ফলে আমাদের যদি ব্যক্তি মানুষদের ধারণাগত, নিজেদের সত্তা সম্পর্কিত ধারণাগত সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো লাভ হয়ে থাকে, সেটা হলো এই, যে আমাদের রাষ্ট্রতন্ত্র যে কি পরিমাণ ভঙ্গুর, কি পরিমাণ অকার্যকর, এটা জনগণের সাধারণ জীবন যাপনের মধ্যে আমরা অতটা বুঝতে পারছিলাম না। কিন্তু করোনা পরিস্থিতিতে আমরা বুঝতে পেরেছি যে আসলে গত 50 বছরে আমরা একটা রাষ্ট্র কাঠামোর প্রাইমারি বুনিয়াদ তৈরি করতে পারিনি। এই যে রাষ্ট্র, এই যে মানুষ, এই যে রাষ্ট্রকে অবলম্বন করে এক ধরনের কর্মকাণ্ড, তার যে অর্থনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড, পাওয়ার প্র্যাকটিসিং কর্মকাণ্ড, আবার মানুষের অ্যাকচুয়াল লিভিং, এই লিভিং এর মধ্যে মানুষের যে কর্মকাণ্ড, এই দুটোর মধ্যে ফারাক, এই দুটোর মধ্যে বিচ্ছেদ, বিযোজন, এই ব্যাপারটা করোনার এই কালে যত চমৎকার ভাবে প্রকাশিত হয়েছে, সেটা যে কোনো সাহিত্যিকের জন্য আমরা ইতিহাসের দৃষ্টিকোণ থেকে দেখি। এখন কে লিখবে কে লিখবে না সেটা নিশ্চয়ই আমরা প্রেসক্রাইব করতে পারি না, কিন্তু আমরা ইতিহাসের দৃষ্টিকোণ থেকে দেখি যে এই পরিস্থিতিটা যে কোনো সাহিত্যকর্মের জন্য, যে কোনো শৈল্পিক প্রোডাকশনের জন্য, সেটা ক্ষোভ হোক, সেটা সন্তাপ হোক, সেটা দুঃখ প্রকাশ হোক, সেটা স্যাটায়ার হোক, বিচিত্রভাবে প্রকাশের জন্য একটা খুবই মুখ্যম সময়, খুবই মুখ্যম বিষয়। এটা নিঃসন্দেহে আমাদের সাহিত্যকর্মে সেটা প্রতিফলিত হবে। এখন সাহিত্যকর্মে প্রতিফলিত হবে যদি আমাদের সাহিত্যিকদের সেই প্রস্তুতি থাকে। বড় সাহিত্য লেখার জন্য প্রস্তুতি লাগে, ট্রেনিং লাগে। সেই ট্রেনিং এক একজনের এক একভাবে হয়, কারো মনে হয়, কারো খাতায় হয়, কারো লিখতে লিখতে হয়, কেউ আগেই প্রস্তুতি নিয়ে লেখা শুরু করে। যদি আমাদের সাহিত্যিকদের সেই প্রস্তুতি থাকে, যদি আমাদের সামগ্রিকভাবে জনগোষ্ঠীর মধ্যে প্রকাশের জন্য সে বেদনা থাকে, তাহলে নিশ্চয়ই এই সময়টা নিয়ে সাহিত্য হবে। যিনি প্রশ্ন করেছেন তিনি, আমি মনে করি, যথার্থ প্রশ্ন করেছেন। জি স্যার, আমরা যদি কমেন্ট বক্সের দিকে খেয়াল করি, তাহলে আমাদের একটা কিন্তু একটু প্রশ্ন খেয়াল রাখতে আসছে হবে, যে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমরা 1 ঘন্টা 23 মিনিট পার করেছি। জি স্যার, আমরা প্রায় যারা শুনছে শেষ পর্যায়ে চলে তাদের এসেছি। ধৈর্যের উপর বেশি উনি পরীক্ষা নেওয়া ঠিক হচ্ছে হবে না। উনি একটা প্রশ্ন করেছেন, এটা আশা করি আপনি করতে পারছেন এখানে, যে জাতীয় যে সলিমুল্লাহ খানের জমি দেওয়া না দেওয়ার বিষয়টা নিয়ে। আর আমার প্রশ্নটা থাকবে শেষ আপনার কাছে, যে যারা এখন নবীন, যারা লেখক বা লিখতে চায় বা সাহিত্যের বা ইয়েতে আসতে চায়, তাদের ক্ষেত্রে প্রতি আপনার উপদেশটা কি থাকবে, উপদেশটা জানতে চাচ্ছি। আর এই কমেন্টটা, আচ্ছা, কমেন্টটা আমি শেষ পর্যন্ত পুরোপুরি করতে পারিনি। কমেন্টটা হচ্ছে, জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক সর্দার ফজলুল করিমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে নওয়াব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়কে জমি দানের বিষয়টি একটা মিথ, কিন্তু আমরা টেক্সটে পড়ি নওয়াব জমি দান করেছেন। এই বিষয়ে আলাপ হওয়া কি দরকার? আচ্ছা, এই বিষয় ঠিক আজকের হয়তো আলোচনার সঙ্গে পুরোপুরি যায় না, কিন্তু আমি এটাকে আজকের আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক করে তুলতে পারি। তার কারণ হলো আমি তো একজন টেক্সট রিডার,
আমার পরিচয়, আমি সাধারণত এই পরিচয় দিয়ে থাকি যে আমি টেক্সট রিডার। ফলে আমার জন্য যে কোনো কিছু টেক্সট, আমার যে কোনো টেক্সটকে আমি যে কোনো ভাবে পড়তে পারি। আমাদের হাতে এখন প্রচুর পরিমাণ অপশন আছে, আমাদের হাতে প্রচুর টেকনোলজি আছে, যে আমরা টেক্সটকে আসলে নানান ধরনের আলাপের সঙ্গে, আমাদের জীবন যাপনের সঙ্গে খুব রিলেভেন্ট করে তুলতে পারি যে কোনো টেক্সটকে। তারপর আমি এই আলাপে বেশি যাব না, আমি শুধু এটা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নবাব পরিবারের অবদান কতটা, এই আলোচনাটা আমাদের সমাজে যে আজকে বিভিন্ন ভাবে সেটা পড়াও জরুরি, আবার নবাব পরিবারের কন্ট্রিবিউশনের খোঁজখবর নেওয়া জরুরি। আমরা নবাব পরিবারের ঐতিহাসিক খোঁজখবর নেব যে তারা কি কন্ট্রিবিউট করেছে, আবার এই কন্ট্রিবিউশন নিয়ে এক পক্ষের যে জোরালো পক্ষপাত আছে, আরেক পক্ষ যেটা অস্বীকার করতে চায়, এটাও মনে রাখতে হবে যে এটা আমাদের গত 100 বছরের ইতিহাসের সঙ্গে, সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে, ডোমিনেন্সের ইতিহাসের সঙ্গে এটা গভীরভাবে যুক্ত। সুতরাং সেদিক থেকে আমি বলবো যে এটা আলাপটা হওয়া খুবই জরুরি, অত্যন্ত জরুরি আলাপ, কিন্তু কিভাবে আলাপ করতে হয় সেটা জানতে হবে। ঠিক আছে, আমরা এটাকে কালচারাল হিস্ট্রির অংশ হিসেবে, ডোমিনেন্ট ডিসকোর্সের অংশ হিসেবে, আমরা এখানে কোন কোন ব্যাপারগুলো স্পর্শকাতর হয়ে ওঠে, কেন স্পর্শকাতর হয়ে ওঠে, সেই হদিশের অংশ হিসেবে এই ব্যাপারটাকে পাঠ করতে পারি। আর সায়েম যে কথা বলেছে যে নতুন লেখকদের জন্য আমার কোনো উপদেশ আসে কিনা, এটা একটা ভয়ঙ্কর প্রশ্ন। আমি কখনোই উপদেশের কারবার করি না, এবং আমি মনে করি যে উপদেশে আসলে তেমন কিছু হয় না। কোন একটা স্পেসিফিক গ্রাউন্ডে যার সঙ্গে আমার বিশেষ ধরনের যোগাযোগ আছে, যার লেখালেখির ইতিহাস সম্পর্কে আমি জানি, যার বেড়ে ওঠার ইতিহাস সম্পর্কে আমার ধারণা আছে, তাকেও আমি খুব রয়ে শোয়ে মাঝে মাঝে দুই একটা কথা বলি। এবং কোনো একটা টেক্সট, কোনো একটা গল্প, কবিতা, উপন্যাস ইত্যাদি আমি পড়ার পরে আমি একটা সাহিত্য পাঠের দিক থেকে একটা মন্তব্য করি, লেখার দিক থেকে একদম নয়। এটা অত্যন্ত স্পর্শগত ব্যাপার, এই ধরনের বোকামি আমি করতেই পারি না। তবে আমি মনে করি যদি সাহিত্যর ব্যাপারে কারো আগ্রহ থেকেই থাকে, যদি আর্টের ব্যাপারে কারো কোনো আগ্রহ থেকেই থাকে, যদি এই বিষয়ে কেউ সময় ব্যয় করে এবং পরিশ্রম করে, আমি শুধু এই কথাটা বলতে পারি যে এটা কনসাসলি করাই ভালো। দিন যাপনের অংশ হিসেবে কেউ যদি করে আমার আপত্তি নাই, কিন্তু অনেকে জানে না যে এটা কনসাসলি করার একটা ভিন্ন লেভেল আছে। এটা কনসাসলি করাই ভালো। আমাদের সৌভাগ্য যে আমরা এখন যে জমানায় আছি, সেই জমানায় আমাদের পক্ষে সমস্ত দুনিয়া সম্পর্কে খোঁজখবর নেওয়া অত্যন্ত সহজ হয়ে গেছে। আমরা চাইলেই কোনো একটা আর্ট সম্পর্কে একদম অরিজিনাল খোঁজখবর নিতে পারি। অনেকে এটা তথ্য হিসেবে হয়তো আনকনসাসলি জানে, কিন্তু কনসাসলি হয়তো সেই পথে যায় না। কোনো একটা লিটারেচার সম্পর্কে, কোনো একটা পড়া, কোনো একটা সাহিত্য মাধ্যম সম্পর্কে সমস্ত পৃথিবীর গুরুত্বপূর্ণ ধ্যান ধারণা কি, এগুলো চাইলেই কিন্তু আমরা খুব সহজে এখন পেতে পারি। এটা আমাদের সময় সৌভাগ্য। ফলে কোনো একটা সিনেমা দেখার সময়, কোনো একটা উপন্যাস পড়ার সময়, কোনো একটা গল্প পড়ার সময় আমি বরং এইটুকু বলতে পারি, একটু কনসাসলি পড়া, সময়টা যখন কেমন হচ্ছে, আমার কিছু পরিশ্রম যখন কেমন হচ্ছে, তখন ওইভাবে একটু কনসাসলি করা। আর যারা লিখবে তারা নিজের মতো লিখবে, কিন্তু যারা লিখবে তারা পড়বে তো বটেই। পড়া ছাড়াও লেখক হয়েছে এরকম উদাহরণ দুই একটা যে পৃথিবীতে নাই তা না, কিন্তু সেটা খুবই রেয়ার। পৃথিবীতে প্রত্যেক বড় লেখকই খুব বড় পাঠকও বটে। আর পাঠের ক্ষেত্রে আমি বলবো আনকনসাস আইডল রিডিং এর চেয়ে একটু কনসাস এবং পরিশ্রমী রিডিং অনেক গুণ বেশি কাজ দেয়। এবং সৌভাগ্যক্রমে এই কালে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, সেখানে আমরা এই কনসাসটি পড়ার মতো নানান ধরনের তথ্যপত্র হাতে নিয়েই বসে আছি। এটাকে আমি সৌভাগ্য হিসেবে নিতে বলবো আমার এবং আমরা যারা এই কালে কিংবা ভবিষ্যতে। এই পর্যন্তই বলতে পারি স্যার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা তাহলে শেষ করে দিই, অনেকক্ষণ ধরে চলো। আপনাকে বইয়ের সাহিত্য সংসদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি, সবাইকে ধন্যবাদ।